নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অন্য টিভির সাপ্তাহিক অনুষ্ঠান কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। আমাদের সাথে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও যিনি আছেন অতিথি হিসেবে, তিনি একজন বিশিষ্টজন। আমাদের সাথে আজ রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শ্রী বিমল চক্রবর্তী। আসুন পরিচয় করে নেওয়া যায়। নমস্কার বিমল বাবু, নমস্কার। কেমন আছেন আপনি? এই সময় যেমন থাকা যায় আর কি। আচ্ছা, আহ, আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব আজকে। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, একদম আপনার ছোট্টবেলাটা কিরকম ছিল, ঠিক কিভাবে আপনার জীবনটা শুরু হয়েছিল যদি একটু বলেন। একেবারে ছোট্ট বয়স। আহ, ছোটবেলা বলতে আমি একজন শিক্ষক পিতার সন্তান। তো সকলেই জানেন যে আহ, বহুদিন আগে শিক্ষকরা কি অবস্থায় ছিলেন। আমাদের পরিবার অনেক বড়, আমরা অনেক ভাই বোন। একটি কলোনিতে আমার জন্ম, এবং এই কথাগুলো বলার পেছনে কারণ কিন্তু এই নয় যে আত্মবিলাপ করছি। আই এম প্রাউড অফ মাই ফাদার। কেন, সারাটা জীবন যিনি আমাকে পথ দেখিয়েছেন, চিনিয়েছেন, কিভাবে জীবনকে দেখতে হয়, বুঝতে হয়, সেটা কখনোই সরাসরি না বললেও তিনি তার জীবন চর্চার মধ্যে আহ, প্রতিফলন ঘটিয়েছেন, এবং সেদিক থেকে আমি খানিকটা লাভবান হয়েছি। এবং সবচেয়ে ছোট পুত্র হিসেবে আমি ফলে বড়দের তো অনেক বেশি দেখেছি এবং বাবাকেও দেখেছি। তাহলে আমার শিক্ষা লাভ সরাসরি বাবার থেকেই। তার জন্য আমার কাছে খানিকটা উম, গর্ব আমার ভান্ডারে রয়েছে যে একজন শিক্ষক পিতা কিভাবে তার সন্তানকে বড় করে তুলতে চান, কি ভাবেন, কিভাবে চলবে, কিভাবে চললে সমাজে সে সমাদৃত হবে, মানুষ তাকে সম্মান করবে। এই সামগ্রিক দিকটা কিন্তু আমি আমার বাবার থেকে পেয়েছি। তিনি সারাটা জীবন শিক্ষকতা করে গেছেন। ঢাকাতে যখন ছিলেন তখনও শিক্ষকই ছিলেন। যখন এপার বাংলায় এলেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে, তখন তিনি শিক্ষকতার পেশাকেই বেছে নিয়েছিলেন, অন্য পেশায় যাননি। এবং আমৃত্যু তিনি এই সারস্বত সাধনা বলতে যা বোঝায় তার মধ্যেই ব্যাপৃত ছিলেন। এবং যেহেতু কলোনিতে জন্ম, অধিকাংশ কলোনির মতোই আমাদের কলোনিও পূর্ববঙ্গের উদ্বাস্তুদের দ্বারা আকীর্ণ ছিল। সকলেই জানেন, এটা আলাদা করে নতুন করে কিছু বলার নেই। তার মধ্যেও ওই যে বললাম যে একটা দর্শন ছিল। তা এইখানে এই কলোনিতে, বড়নগর ডানলপ অঞ্চলে ইউবি কলোনিতেই আমার জন্ম। এবং আহ, আমার বাড়িতেই জন্ম। এটাও একটা আমার কাছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার মা বলেছিলেন যে আমার সব কাজে এখনো দ্রুততা, তাড়াহুড়ো করি। তখন মা বলেছিলেন যে আমাকে হসপিটাল পর্যন্ত যেতে দিসনি তুই, তুই এত জ্বালিয়েছিস। তো সেটা মনে পড়ে, এখন খুব মনে পড়ে। মা বাবা কেউই নেই, স্মৃতি তো থাকেই মানুষের, মায়ের সঙ্গে কথা, বাবার সঙ্গে কথা। তা এইখানেই আমাদের এই অঞ্চলে যারা একটু লেখাপড়া জানতেন, তা লেখাপড়ার কদরটাও বুঝতেন, তারা ঠিক করেছিলেন যে কলোনি হবে, সেখানে একটি স্কুল থাকবে না, এটা হয় না। তো সকলে মিলে তাদের আগ্রহেই এখানে একটি প্রাথমিক স্কুল তৈরি হয়েছিল একজনের বাড়ির দাওয়াতে। প্রাথমিকভাবে আমার দিদি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন সেই স্কুলে আমি একটি চটের ব্যাগ নিয়ে, স্লেট নিয়ে এবং সাদা চকরির পেন্সিল নিয়ে যেতাম। এবং প্রথমবার গিয়ে কিছুদিন পরে আবার চলেও এসেছিলাম। আমি নাকি দ্বিতীয়বার আবার গেছিলাম। তা সেটা আমার স্মৃতিতে নেই। আমার দিদি আমাকে স্মরণ করিয়ে দেন মাঝে মাঝে যে আমি নাকি দুবার ইনফ্যান্টে পড়েছি। অর্থাৎ গিয়ে চলে এসেছি, ওই বাঁধনের মধ্যে থাকতে চাইনি। তারপরে পাকাপাকি ভাবে বেড়ার ঘর, টিন ইত্যাদি দিয়ে আমাদের বাড়ির একেবারেই লাগোয়া প্রায় বলতে পারা যায়, সেইখানে একটি প্রাথমিক বিদ্যালয় পাকি ভাবে স্থাপিত হয়। সেখানে আমার ওপরের ভাই, আমার দাদা, তিনিও আহ, পড়েছেন। সেটা তাও কত সালের কথা বলছেন?
আহ, আমার বয়স এখন 64-65, তাহলে এবার প্রাথমিক অবস্থায় থাকা পড়াটা যদি ক্যালকুলেশন করে বার করে নাও অঙ্কে, তাহলে খুব ভালো হয়। একেবারেই শিশু তখন, আমি বলতে পারা যায় 6 বছর। আহ, 6 বছর আগে তো তখন স্কুলে যাওয়া যেত না, এখনকার না। মতো নয় যে 2-2.5 বছর 2 বছর বয়সেই নার্সারিতে পাঠিয়ে দিচ্ছে, বা 1-1.5 বছর বয়সেই। 6 বছর মোটামুটি নিশ্চয়ই ছিল, তা নাহলে যেতে পারতাম না। তো সেইখানে সেই। ভর্তি হই, সেইখানেই ক্লাস 4 পর্যন্ত প্রাথমিক শিক্ষা। তারপর আহ, পঞ্চম শ্রেণী থেকে যাতায়াত শুরু হলো বরাহনগর বিদ্যা মন্দির স্কুল। এবং ইনসিডেন্টালি ওই স্কুলেই কিন্তু আমার বাবা পড়াতেন। আচ্ছা। তিনি আচ্ছা। ইংরেজি ইংরেজি শিক্ষক ছিলেন, ওই স্কুলেই পড়াতেন। এবং যেমন আমার অন্যান্য ভাইয়েরা ওই স্কুলে ভর্তি হয়েছিল, আমার দাদারা, তা সর্বকনিষ্ঠ হিসেবে আমি, আমাদের পরিবারের যে বংশের যে সর্বকনিষ্ঠ মানুষটি, পুত্র হিসেবে বাবার, ওই স্কুলে ভর্তি হলাম। এবং 11 ক্লাস, তখন তো 11 ক্লাস ছিল, একাদশ শ্রেণীতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হতো। সেই পরীক্ষা দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে কিছুদিনের জন্য, নানান কারণে, সেটা রাজনৈতিক কারণেই বেশি, নানান কারণে আমাকে বেহালায় কিছুদিন গিয়ে থাকতে হয়েছিল। বেহালা কলেজে কিছুদিন পড়াশোনা করেছিলাম। তখন এই 72-73 সালের যে ঘটনাগুলো, সেই পরিবেশ, সেই রাজনৈতিক কারণটা কি একটু জানতে পারা যাবে? রাজনৈতিক কারণ কিছু নয়, সেই বয়সে তো আসলে খুব বোধ দিয়ে রাজনীতির চর্চা আহ, করিনি, কিন্তু একটা রাজনৈতিক দর্শনের প্রতি বিশ্বাস তো ছিলই। তো 72 সালে যে ইলেকশনটা হয়েছিল আমাদের এখানে, আমাদের বহরমনগরে বিশেষ করে, তা চোখের সামনে দেখেছিলাম যে প্রহসন কাকে বলে। জ্যোতিবাবু দাঁড়িয়েছিলেন ওই শেষ বাড়ি দাঁড়ানো, তাকেও সামনে থেকে খুব প্রত্যক্ষ করেছিলাম। গুলি টুলি ইত্যাদি চলেছিল। তারপরে আমাদের চলে যেতে হয়, আহ, আমাকে, আমার দাদাকেও, আমার দাদা গৌহাটি চলে গেলেন, আমি বেহালাতে চলে গেলাম। প্রথমে বেহালায় যাইনি, আরেকটি জায়গায় গিয়ে তারপর বেহালাতে, সন্তোষপুর আকড়া একটা জায়গা আছে, ওইখান থেকে বেহালা, আহ, টালিগঞ্জ, প্রতাপাদিত্য রোড, অনেক জায়গায় ঘুরতে হয়েছে আর কি, নানান কারণে। অকারণে, নানান কারণে বলতে অকারণে, এটা রাজনৈতিক দর্শন থাকলেই তাকে পাড়াতে থাকতে দেয়া হবে না, বা চলে যেতে বাধ্য করা হবে, সরাসরি হয়তো বলেননি, কিন্তু এমন পরিবেশ তৈরি হয়েছিল সেই সময়, চলে যাওয়াটাই উচিত বলে অনেকের মনে হয়েছিল। আমার সঙ্গেও অনেকে ছিলেন, এমন নয় যে আমি একা গেছি। আমার দাদা যেমন গৌহাটিতে চলে গেছিলেন। তো সেই কারণে চলে যেতে হয়, এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর কোথায় ভর্তি হবো, এখানে আসার কোনো সুযোগ নেই। তো বেহালা কলেজে খানিক দিন পড়া, তারপরে একটু, যেহেতু বাবা শিক্ষকতা করতেন, হয়তো সেই সময় যারা আহ সমাজের কেষ্টবিষ্টু ছিলেন, মাথা ছিলেন, তারা হয়তো মনে করেছিলেন যে না, এই ছেলেটি তো লেখাপড়াই করে, খালি অন্যদিকে তো বেশি মন দেয় না, তো ঠিক আছে, ওকে আসবার একটা অনুমতি ইত্যাদি দেয়া হোক। তো আমার তখন মনে হয়েছিল অনুমতির তোয়াক্কা আমি করবো কেন, আমার যদি ইচ্ছা হয় আমি যাব, আর ইচ্ছে না হলে আমি ওখানে থেকে যাব। তাও পারিবারিক নানান কারণে আমাকে আহ, আসতেই হলো। কেননা আমি আমার দাদারও কাছেই থাকতাম, তা সেটা আমার কাছে খুব মর্যাদারও ছিল না, ভাল লাগতো না কারোর উপর নির্ভর করে থাকা। তো আমার মনে হলো যে আমি তো আমারটা চালিয়ে নিয়ে যেতে পারি, কারণ আমি খানিকটা লেখাপড়া শিখেছি, আমি টিউশন করতে পারি, অন্য কাজ করতে পারি, সেই কাজগুলো দিয়েই আমি আমার লেখাপড়া ইত্যাদি চালিয়ে নিয়ে যাব। তো আবার ফিরে এলাম, এবং আবার বলছি যে আমি কিন্তু কোনো মুছে লেখা দিইনি, এবং আমি বিশ্বাসও করি না মুছে লেখা দেওয়াটাকে, আমি ঘৃণা করি খানিকটা। আমার নিজের ইচ্ছেতেই আমি এসেছি, নিজের বোধ, নিজের দৃঢ়তা ভাবনা, এখান থেকে এসেছি। এবং যে কারণে গেছিলাম সে কাজগুলো হয়তো প্রকাশ্যে এখানে এসে করতে পারছিলাম না, কিন্তু আবার ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, সেটাও আমার বাড়ির একেবারে লাগোয়া, প্রায় একটা রাস্তা, বিটি রোডের পূর্ব পারে, কাছাকাছি, মানে ওই দুই পাড়াতে আমাদের যাতায়াত ছোটবেলা থেকে ছিল। ওখানে একটা বড় খেলার মাঠও ছিল, খেলতে টেলতেও যেতাম, ও পাড়ার অনেক বন্ধু বান্ধব ছিল আমার। ওই অঞ্চল দুটোই কলোনি, ওটাও কলোনি, আহ, যারা পূর্ববঙ্গ থেকে এসছে আর কি।
সেটার প্রথমে নাম ছিল জ্যোতিনগর, হুম। তারপর আচ্ছা। 72 সালে 73 সালে 74 সালে 75 সালে ওটা ধীরে ধীরে রবীন্দ্রনগরে রূপান্তরিত হয় নামটা পাল্টে। কেন পাল্টেছিলেন জানি না, কেন ওই কলোনিটার পেছনে জ্যোতিবাবুর অনেক অবদান ছিল, এটা সত্যি কথা। সেখান থেকে এই নামটা দেয়া হয়েছিল, এর মধ্যে কোনো অন্যায় ছিল না। তা যাই হোক, ক্ষমতা যাদের কাছে থাকে তারা তো নাম পাল্টে দেয়, ফলক পাল্টে দেয়, অনেক কিছু করে। এখন তো দেখছি নানান জায়গায় নন্দন প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে অনেক বড় বড় ফলক এখন দেখতে পাই। প্রতিষ্ঠা যারা করেছিলেন তাদের ফলকটা ছোট এবং বিবর্ণ হয়েই আছে, যারা উদ্বোধন করেছিলেন। সেটা দেখে খুব খারাপ লাগে। এই ধরনের কাজ না করাই ভালো, না বাঞ্ছনীয় বলে মনে হয়। তো এই বিকেসি কলেজ থেকেই আমার লেখাপড়া, সেইখানে রুদ্রদার সঙ্গে পরিচয়। মানে রুদ্রদা এখন বলছি, তখন স্যারই বলতাম। তখন তো রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা RPS বলে যাকে ডাকা হতো, ইংরেজির অধ্যাপক, তার সরাসরি ছাত্র হয়ে গেলাম। থিয়েটারের প্রতি আকর্ষণ আগেও ছিল, পারিবারিক ব্যাপারেও ছিল। বাবা অভিনয় করতেন দেশের বাড়িতে শুনেছি, দাদারা অভিনয় করতেন। তো আমার মধ্যেও এরকম একটা পোকা ছিল, সেটা ছোটবেলা থেকেই ছিল। এই বললাম যে নানান কারণেই ওই সংস্কৃতি ক্ষেত্রে একটা বিচরণ আমার ছিল। তা সেটা আগে থেকেই ছিল, তো রুদ্রদার সঙ্গে আসার পর আরো বেশি করে সেটা উনি খানিকটা উস্কেও দিলেন, মানে সবটা কলেজে গিয়ে জানলেন। কখনো, কলেজে হ্যাঁ, গিয়ে সরাসরি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া বা এরকম কিছু সরাসরি? হ্যাঁ, 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 সেই সময় তো একেবারেই বিরোধী বলে তো কিছু ছিল না। তো SFI তখন ছিল, অর্থাৎ ভারতের ছাত্র ফেডারেশন। তার কিছু কেন সেই কাজকর্ম আমরা, সময়টাতে 70-72-এ তো নকশাল প্রকোপও ছিল, 69 থেকে 70-72 হ্যাঁ, সে সময়তে তো। বড়নগরে হুম। তো ছিলই। আহ, বড়নগরে তো ছিলই। আহ, আচ্ছা। নকশাল প্রকোপের সঙ্গে সঙ্গে অনেক প্রকোপই ছিল, শুধু নকশাল কেন, হুম। কংগ্রেসের প্রকোপ কি কম ছিল? সেটাও আচ্ছা। তো সাংঘাতিক ছিল। বরং নকশালপন্থী ছেলেরা বেশি নিহত হয়েছেন, এটা কিন্তু সত্যি কথা। তারা ঠিকই তাই। অত্যাচারিত হয়েছেন, এটাও সত্যি কথা। এটাও মিথ্যে নয়। মানে অনেক ভালো ভালো ছেলে আমার পরিচিত অনেকেই, এমনকি আমার মাস্তুতো ভাই, তাকেও খুঁজে পাওয়া যায়নি। সেও 71-এর পরে যখন পূর্ববঙ্গ, মানে বাংলাদেশ হয়, তখন সে এখানে এসেছিল এবং বিরাটির একটা অঞ্চলে থাকতো। সুপুরুষ, অনেক বড় লম্বা চওড়া। তাকে একদিন শুনলাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গেও খানিকটা রাজনীতির যোগ ছিল বলে পরে শুনেছি, যখন খুঁজতে খুঁজতে চেষ্টা করতে ওর এমনকি ওর দেহটাও খুঁজে পাওয়া যায়নি। তাতে বুঝতেই পারছো অঙ্কিত যে মানসিক অবস্থাটা কি হয় তখন। এবং সেই জায়গা থেকে ওই যে 72 সালে চলে যাওয়ার ঘটনাটা বললাম ঠিক। না, এই কারণেই তার বললাম পেছনে যে এগুলো জড়িয়ে আছে। অনেক কিছু ভাবনা, হয়তো বিরাটিতে থাকতো, হয়তো ওর রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার পরিচয় ছিল না ততটা, কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই আসতো, এই শনিবার রোববার করে বিরাটি থেকে চলে আসতো। তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এটা অনেকেই জানে না। বিরাটিতে থাকতো এবং অনেক চেষ্টা করেছিলাম আমরা তার খোঁজ পাওয়ার জন্য, কিন্তু তার দেহটাও খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। জলজান্ত খানিকটা, মানুষটাকে আর কোনোদিন পাওয়াই গেল না, 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 এখনো জীবিত বা পর্যন্ত মৃত কোনো জানি না। অবস্থাতেই। না, না, দিন বয়ে গেছে, কতদিন হয়ে গেল, পাওয়াই যায়নি, তাকে খুঁজেই পাওয়া যায়নি। সেটা আমাকে খুব ধাক্কা দিয়েছিল, নাড়া দিয়েছিল। যাই হোক, সেটা আছেই যে আমার সঙ্গে সংস্কৃতি এবং রাজনীতি আমি প্রায় হাত ধরাধরি করে চলেছে। যে ভারতের ছাত্র ফেডারেশনের কিছু কিছু কাজ আমরা লুকিয়ে গোপনে করতাম। সেটা আমার বন্ধু সুরজিৎ দাস, ওর বাবা আহ একটা রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ছিল। তো সেইখানে আমরা দুজনে মিলেই কিন্তু গোপনে করতাম এবং তার জন্য অনেক হুমকি, অনেক ঝামেলা ঝঞ্ঝাট আসলে কলেজে আসলে আমাদের হয়েছে। এই যে জেনারেশনটা, আমাদের এই যে জেনারেশনটা, আমরা তো কোনোদিন এইভাবে এরকম লুকিয়ে রাজনীতি করা বা এই যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, বা ধরুন এই যে একটা মতাদর্শের জন্য বাসস্থান ছেড়ে চলে যাওয়া, একটা মতাদর্শের জন্য জীবনের ঝুঁকি স্বীকার করা, এগুলো আমরা কিন্তু খুব বেশি চোখের সামনে দেখিনি। ফলে আমাদের না, মধ্যে কি হয়েছে, আমাদের জেনারেশনের মধ্যে যে জিনিসটা তৈরি হয়েছে, আমাদের মনে হয়েছে রাজনীতি মানে যাদেরকে আমরা টিভিতে দেখি, যাদেরকেই দেখি না কেন, সেটা যেই হন, সকলেই মোটামুটি একরকম। এইরকম একটা ধারণা কিন্তু আমাদের জেনারেশনের মধ্যে তৈরি হয়েছে। হয়তো সেই কারণেই
হয়তো সেই কারণেই যে কোনো রকম আমরা আজকাল ফেসবুকটা দেখি সব সময়, তো সেখানে যে কোনো রকম পোস্টেই আমরা দেখি অনেক রকম মন্তব্য আসে, এবং সেই মন্তব্যগুলো, বেশ কিছু মন্তব্য দেখবেন এ পক্ষ ও পক্ষকে করছে বা ও পক্ষ এ পক্ষকে করছে, ব্যাপারটা অনেকটা একই রকম, মন্তব্যের ভাষাগুলো অনেকটা একই রকম। অর্থাৎ সেই যে এই আদর্শের মানুষ মানে এরকম হতেই পারেন না, বা ওই আদর্শের মানুষ মানে অনেকটা এরকমই হবেন, এই জাতীয় ধারণাটা আমাদের মধ্যে বোধহয় সেভাবে তৈরি হয়নি। সেই জায়গা সংকেত। থেকে দাঁড়িয়ে, হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো, পুরোটা সেই পুরোটা জায়গা শুনে থেকে নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যে কথাটা বলছিলেন যে এসএফআই এর কাজকর্ম লুকিয়ে করতে হতো, তো হুম। সেটা কি ধরনের কাজকর্ম, কিরকম সেই সময় ছিল যে আহ, লুকিয়ে কাজ করতে হতো, কেমন কাজ তা একটু দেখো, জানতে ইচ্ছে করে। 73-74 সাল তো তো বুঝতে পারছো, তারপরে 75 জরুরি অবস্থা। সেই সময় সাংঘাতিক দাপট কংগ্রেসীদের, ছাত্র পরিষদের বিশেষ করে। সেটা আমি বেহালা কলেজেও দেখেছি। বেহালা কলেজে আমি সাহস পাইনি সেটা করার। কিছু রাজনীতির লোকের সঙ্গে খানিকটা যোগাযোগ ছিল, কিন্তু যেহেতু আমি পাড়ায় এসেছি এবং আমার কলেজ সেইখানে, আমি ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য, সেখানে আমার কিছু দায় থাকে, কর্তব্য থাকে। আমি আমার বন্ধু ছাত্রদের কাছে যেতাম, মেম্বারশিপ করার কথা বলতাম, ছাত্র ফেডারেশনের কাজকর্ম সম্পর্কে যোগাযোগ রাখা ইত্যাদি বিষয়ে বলতাম। একেবারে ব্যক্তিগত স্তরেই বলতাম, প্রকাশ্যে কিন্তু বলা যেত না। তো সেখানেও কিন্তু কম ঝঞ্ঝাট পোহাতে হয়নি। আর আমি যেহেতু বললাম যে আমি বরাবরই একটু স্বাধীন চেতা, আমার মনে হয়েছিল এই কথাগুলো আমার বলা উচিত। তো ভারতের ছাত্র ফেডারেশনের কথা বলবো না ছাত্র হিসেবে, তো কার কথা বলবো? নিশ্চয়ই বলবো, 100 বার বলবো। তো তার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং সেটা বেশ ঝামেলার, খুব খারাপ খারাপ সমস্যা। সেটা অনেক দিন ধরে ঘটেছে। কিন্তু যখন পাল্টা আমি দাঁড়িয়েছি রুখে, যেটা আমি করবই, তখন কিন্তু দেখেছি যে অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এটাও কিন্তু লক্ষণীয় সেই সময়ে। সেটা এবং শেষ পর্যন্ত সে কাজ করা সম্ভবও হয়েছে। অবশ্যই, অবশ্যই, একেবারে নিশ্চিতভাবে করেছি। আমি কলেজ ছাড়া আগে পর্যন্তই কাজটা করে গেছি। কোনো মানে দ্বিধা নেই বলতে, যে আমি যে দর্শনে বিশ্বাস করি সেই দর্শন নিয়ে আমি কেন এগোবো না? তাতে কার কি অসুবিধে? তুমি তোমার দর্শনের কথা বলো, অসুবিধা নেই তো। আমি তো তোমার সঙ্গে ঝগড়া করছি না। হ্যাঁ, বিতর্ক করো, এসো আলোচনা করো। আমি এখনো সেটা বলি, এখনো বিশ্বাস করি। আরে ফেসবুকে যেটা বললে না, সেটা না, এখন তো ফেসবুকটা একটা বমি করার জায়গা হয়েছে। এত খারাপ, এত আহ, উম, নিচু মানসিকতার মানুষজন লেখাপত্র লেখেন। আমি কিছু কিছু করতাম আগে, এখন করি, কিন্তু এখন আমি একটু দেখে শুনে কথা বলি। মানে খুব খারাপ, মানে এত খারাপ ভাবা যায় না। মানে আমাদের এই সময়ে ফেসবুক যেমন আমাদের একটা সুবিধে করে দিয়েছে, তেমনি ফেসবুক অনেক অসুবিধাও করছে। সেটা কিন্তু খুব বেদনার, খুব পরিতাপের। এই সময় যদি ইয়াং ছেলেমেয়েরা এটুকু না বোঝে, আমি জানি না ভবিষ্যতে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়বে তারা। তারা ফেসবুকে লেখা পড়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তারা পাঠ্যপুস্তক পড়ে না, তারা অন্য কোনো বিষয় সম্পর্কে লেখাপড়া করে না, বই পড়ে না, একটু জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে না, একটু শিল্প সাহিত্য সম্পর্কে তারা খোঁজ রাখে না, কি চলছে ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে। এইটা কিন্তু খুব পরিতাপের বিষয়, খুব খুব। এবং সে যেটা শেষ করেছিলাম, যেখানে দেখো, কলেজ ছাড়ার পর, কলেজে থাকাকালীন রুদ্রদা তো আমাদের আইডল ছিলেন একদম। রুদ্রদার সান্নিধ্য সব সময় পেতাম, সব সময়। থিয়েটার এবং আমার ব্যক্তিগত জীবন, আমার যেহেতু বাড়ি, জানতেন উনি আমি কোন পরিবারের সন্তান, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার আর্থিক ব্যাকগ্রাউন্ড কি, সবটা জানতেন। ফলে সব দিক থেকে একটা প্রোটেকশন দিতেন। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সেই সময় শিক্ষকদের, মানে অধ্যাপক মাস্টারমশাই যারা ছিলেন, তার কাছ থেকে আমি অনেক পেয়েছি, অনেক অনেক ঋণী আমি তার কাছে। যেমন আমায় থিয়েটার শিখিয়েছেন, তেমনি আমায় পথ চলাও শিখিয়েছেন খানিকটা। আহ, এবং মানুষ হিসেবে কিভাবে কোন সময়ে কোন কথা বলতে হয়, কি কাজ করতে হয়, কিভাবে এগোতে হয়, সবটা শিখিয়েছেন। এবং দীর্ঘদিন ধরে অনেকটা সময় তো তার সঙ্গে কাটাতে হয়েছে। আহ, শুধু কলেজে না, কলেজের বাইরেও তার নাটক দেখতে যাওয়া, তার সঙ্গে ঘুরতে যাওয়া, তার সঙ্গে গান শুনতে যাওয়া, ছবি দেখতে যাওয়া,
হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু এই বড় মাপের মানুষকে পাশে পেলে যেটা হয়, মানে আলোকিত করবার কিছু মানুষ তো থাকেই। আর আমার সৌভাগ্য যে আমি রুদ্রদাকে পেয়েছিলাম সরাসরি। মানে এত সৌভাগ্য কিন্তু কম লোকের ভাগ্যেই জোটে। আরেকটা হচ্ছে যে ওই কলেজ কোয়ার্টারে, আমাদের কলেজের পাশে কোয়ার্টার ছিল, সেখানে কিছু অধ্যাপক থাকতেন, যেহেতু ছোটবেলা থেকে ওই অঞ্চলে বড় হয়ে ওঠা, তাদের চিনতেন। তারাও কিন্তু পরম স্নেহে আমার যা যা দরকার, যা প্রয়োজন, সেটা মেটাতেন এবং খুব স্নেহ করতেন। আমি কলেজটাই খুব মিস করি। আমাদের যখন রিইউনিয়ন হয় আমি খুব যাই কথাবার্তা বলি, পুরনো লোকরা আসে, অধ্যাপকরা আসেন, কোনো অধ্যাপক হয়তো মারা গেলেন, তাদের খোঁজ নিই, পুরনো বন্ধু বান্ধব যারা আছেন তাদের খোঁজ নিই। এটা আমার ভালো লাগে এই সম্পর্কগুলো তৈরি করতে। এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমি কাজের চেষ্টা করছিলাম। তারপরে মনে হলো যে না, কাজ করব না, আমি পেশাদার অভিনেতা হব। এবং তারপরে কিছুদিন পর রুদ্রদার সঙ্গে যেহেতু সম্পর্কটা নিয়মিতই থাকতো, মানে রঙ্গনা থেকে শুরু করে। এখানে আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ। এই যে ধরুন আহ, পড়াশুনো শেষ করবার পর আপনি ভাবলেন যে আহ, অভিনয়টাকে, নাটকটাকে পেশাদারি হিসেবে নিয়ে যাব। তো হুম। এই জায়গাটা, এই যে ভাবনাটা, এটা তো খুব সহজ ভাবনা নয়। এবং না। আমরা সকলে আমাদের সামনে, আমরা যে কেউ যদি এখন মনে করি যে আমি নাটক করব, হয়তো বাড়ির লোক একটু টেরা চোখে তাকাবেন, বলবেন যে নাটক করবি, এটা তো কেরিয়ার হিসেবে খুব সুন্দর কিছু নয়। এরকম একটা ধারণা কিন্তু আমাদের সমাজে এখনো আছে। তো হ্যাঁ, সেই ধারণা কি আপনাকেও কোথাও আঘাত করেছিল? হ্যাঁ, আঘাত ঠিক করেনি। আমি বলবো না যে আমার পরিবারের সকলে খুব দুহাত তুলে উৎসাহ দিয়েছে, এটা বলবো না। কেন, দেখো, একটা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান আমরা তো। তা সকলেই চাইবেন, বাড়ির লোকেরা চাইবেন একটা নিশ্চিন্ত চাকরি, একটা সরকারি চাকরি। তাই জন্য স্টেনো, শর্ট হ্যান্ড এভাবে ভর্তি হওয়া, এসব হয়েছে। সবার ক্ষেত্রে যেরকম হয় আমার ক্ষেত্রে হয়েছে। কিন্তু ওই যে বললাম যে আমার ভেতরে ওই যে সব কথা প্রকাশ্যে বলতে পারছি না আমি। এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা ওই ৭২ সালের পর থেকে ৭৭ সাল পর্যন্ত গেছে, আমি কোনো স্পেস পাচ্ছি না যে কথাটা আমি বলবো, আমি বলতে পারি। আমার তখন মনে হলো, হয়তো ভেতরে বীজটা ছিল, তখন আমার মনে হলো যে এই যে আমি যেটা ভালোবাসি, থিয়েটারটা, তার মধ্য দিয়ে যদি আমি আমার কথা বলতে পারি, তাতে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সহজ হয়। এবং নান্দনিকভাবে আমি আমার সব ভাবনা, সে রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সমাজনীতি হোক, সব ভাবনাগুলো লোকের কাছে পৌঁছে দিতে পারি। তা আমি যদি অভিনেতা হই তাহলে কেমন হয়? তা অন্য চাকরির চেষ্টা যে করিনি তা নয়, কিন্তু আমার মনে হচ্ছে ওই চাকরিগুলো সব বাইরে হচ্ছিল। একদম পশ্চিমবঙ্গের বাইরে এবং ভারতবর্ষের বাইরেও সুযোগ দু একবার এসছে। তা আমার মনে হচ্ছে না, এখানে থেকে কিছু করা। তারই মধ্যে আমার ওপরের ভাই, যাকে দেখে আমার থিয়েটারের বীজটা আমার ভেতরে ছিল, সে আবার চাকরি নিয়ে বিদেশে চলে গেল। আমার দাদা বম্বে থাকতেন চাকরি নিয়ে। হ্যাঁ, আমার বড়দা রেলে চাকরি, সারা জীবন বাইরে ঘুরেছেন বিভিন্ন জায়গায়। তারপরে এসে কলকাতায়, হাওড়াতে থিতু হয়েছেন শেষ বয়সে, চাকরি জীবনের শেষ বয়সে। তা আমার মনে হলো যে না, আমি কাউকে ছেড়ে যাব না, এখানেই আমার কাজটা করব, এখানেই আমি আমার কথা যা বলার বলবো। আমার অনেক কথা বলার আছে যেটা থিয়েটারের মাধ্যমে বলা যায়, অভিনয়ের মাধ্যমে বলা যায়। সেই কারণেই আমার এই থিয়েটার প্রতি একটা আকর্ষণ এবং বাড়তি সুবিধে হয়েছিল যে রুদ্রদা ছিলেন, মানে তার মতো অত বড় মাপের শিক্ষক, থিয়েটারের মানুষ। কারণ তার সুবাদেই অনেক বড় লোকের সঙ্গে আমার সম্পর্ক, তাদের কাছে যাওয়ার আগে তো ধৃষ্টতাও ছিল না আমার। তার সম্পর্কের সুবাদেই কিন্তু যেতে পেরেছি। এবং একটা নতুন দুয়ার খুলে দিল আমার কাছে, যে একটা অন্য ক্ষেত্রে তুমি বিচরণ করতেই পারো, সেটা করতেই পারো। সেই ভাবনা থেকে আমার থিয়েটারে আসা। এবং দীর্ঘদিন কিন্তু আমি চাকরি বাকরি করিনি, একেবারেই পেশাদার হয়েই কিন্তু থিয়েটারে কাজ করেছি। অনেক পরে এসে, একেবারে জীবনের শেষ বয়সে এসে আমি চাকরিতে ঢুকেছি। সে একটা অন্য সেই গল্প। সময়টাতে যখন একদম হ্যাঁ। পুরোপুরি পেশাদার হিসেবে আপনি অভিনয়টাকে বেছে নিয়েছেন, তখন হুম। দাঁড়িয়ে স্ট্রাগলটা কেমন ছিল যদি একটু বলেন? সেই স্ট্রাগলটা, সেই সময়কার দিনপঞ্জিটা কিরকম ছিল? সকালবেলা বাড়ি আহ, থেকে বেরোচ্ছেন, হ্যাঁ, কিরকম হ্যাঁ, কাটছে ওটা দিনটা? ওটা ওটা সাংঘাতিক, ওটা সাংঘাতিক। বিশেষ করে নান্দিকারে জয়েন করার পরে, ওখানে ৩ বছরের একটা
থিয়েটার ওয়ার্কশপ চালু হলো ডিপার্টমেন্ট অফ এডুকেশন তখন। তখন ডিপার্টমেন্ট অফ কালচার এডুকেশন তো আলাদা আলাদা, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো এখন ওখানে একটা ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে একটা প্রজেক্ট নান্দিকার বার করেছিল যে 3 বছরের একটা থিয়েটার এডুকেশন প্রোগ্রাম, বা আমরা থিয়েটার ওয়ার্কশপ বলতে যা বোঝায়, সেইখানে আমি জয়েন করলাম। এবং ওই 3 বছর কিন্তু আমি একদিনও ছুটি নিইনি, নিয়মিত ওই ওয়ার্কশপ বা কর্মশালা বলতে যা বোঝায় তার সঙ্গে যুক্ত হলাম। এবং সেখানে ট্রেনিং সাংঘাতিক, সকাল থেকে যাওয়া, ওখানে থাকা, অনেক বন্ধুদের সঙ্গে একসঙ্গে থিয়েটারের চর্চা করা, বই পড়া, নাটক দেখা, চলচ্চিত্র দেখা, এটা কি পেন্টিং দেখা। সার্বক্ষণিক একদম? হ্যাঁ, এটা এটা সকালবেলা যাচ্ছেন, রাতে আসছেন? সর্বক্ষণে। সকালবেলা নান্দিকারে কিছু কাজ থাকতো, সেটা করতে হতো। যেহেতু নান্দিকারে আমি ঢুকেছি, আমার ভালোও লাগতো আর হুম। সেগুলো করতে। তারপরে দুপুরবেলা 1টা থেকে কাজ শুরু হলো রাত পর্যন্ত, মানে সন্ধে পর্যন্ত। তারপর সন্ধেবেলা নান্দিকারের যে প্রথাগত কাজ সেগুলো শুরু হতো। তারপর রাত 9টার সময় সেটা শেষ হতো। তা ওই সময়টা আমি খুব কিন্তু আনন্দে কাটিয়েছি। মানে কত কিছু জানতে পারছি, কত কিছু শিখতে পারছি। ভয়ঙ্কর পরিশ্রম করতে হচ্ছে, এটাও ঘটনা যে পরিশ্রম করতে হচ্ছে। হ্যাঁ, তাতে আনন্দ কিন্তু কম ছিল না। সবাই মিলে একসঙ্গে একটা কাজ করা। থিয়েটার তো একা হয় না, সবাই মিলে হয়। একটা নান্দিকারের মতো সংগঠন, যেটা ভারত জোড়া তার নাম, কত বড় বড় মানুষ তার সঙ্গে যুক্ত ছিলেন। তখন রুদ্রদা ছিলেন অসম্ভব নামী মানুষ, সারা ভারতবর্ষে তারও নাম। তা সেটা তো বাড়তি একটা শক্তি, এটা ইম্পেটাস দেয় মানুষকে, উৎসাহ দেয়, অনুপ্রেরণা। দেখ, অনুপ্রেরণা কথাটা খুব খারাপ শোনায় এখন, প্রেরণা দেয়। হ্যাঁ, হ্যাঁ, ওটা খুব গালাগালে পর্যায়ে চলে গেছে, ওই জন্য বলতে ইচ্ছে করে না। একটা ভালো শব্দ কিভাবে খারাপ হয়ে গেল আমাদের, এরকম অনেক কিছু খারাপ হয়েছে। যাই হোক, তা ওই নান্দিকার থাকতে থাকতে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লির 1982 সালে কলকাতায় একটা এক্সটেনশন প্রোগ্রাম করেছিল। এখন তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে গিয়ে পড়তে হয়। তো হুম। সেইটা 1982 সালে নান্দিকারই উদ্যোগ নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তাকে সঙ্গে নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তখন এসএফআই কিন্তু চালায়। এটাও একটা আচ্ছা। জানাবার মতো খবর। মানে এসএফআই এবং হুম। বামপন্থীরা, বামপন্থী ছাত্র হুম। সংগঠনের লোকেরা চালায়। হুম। তা তারা রুদ্রদা, নান্দিকার, এসএফআই মানে ছাত্র সংসদ সব মিলিয়ে তারা হুম। উদ্যোগটা নিল, এবং সেখানে আমি চান্স পেয়ে গেলাম ওখানে। এবং সেখানে আচ্ছা। আমরা অনেকে অনেকে ছিলাম। তা সেখানে 2 মাস একটা এক্সটেন্সিভ ট্রেনিং হচ্ছিল, সকাল 8টা থেকে রাত 8টা, কোনো ছুটি নেই। এবং তাতে 4টে প্রোডাকশন হয়েছিল, দুটো বড় প্রোডাকশন, দুটো ছোট প্রোডাকশন। তা একটা বড় প্রোডাকশন করেছিল আন্ধা যুগ বলে, ধর্মবীর ভারতের একটা ক্লাসিক। সেইটা রতন থিয়া মণিপুরের, তিনি আমার বন্ধু এবং শিক্ষক দুটোই। আরেকটা আরেকজন করেছিল পঙ্কজ সাক্সেনা, সেটা হায়বাদন, তাতে আমি অভিনয় করিনি, আলো কাজ করেছিলাম। কিন্তু উম, আচ্ছা, ধর্মবীর মানে ভারতের শুধু অভিনয় না, সে সময় আলোর কাজ থেকে শুরু করে সব এই সব যে সব 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 অভিনয়ের সঙ্গে জড়িত সামগ্রিক জিনিসটাই সে সব সময় করতে কাজ, হচ্ছিল। সব সব আচ্ছা। মঞ্চ, আচ্ছা। আলো, পোশাক, মেকআপ, সব শেখানো হতো, সব। এবং ওই কারণেই তো সকাল 8টা থেকে রাত 8টা, দীর্ঘ সময়টা, দীর্ঘ সময়। সেটা একটা উম, আরেকটা অভিজ্ঞতা। কত মানুষ আসছেন শেখাতে, ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন শেখাতে সেইটা। এবং ওই যে রতন থিয়ামের সঙ্গে যে কাজটা করেছিলাম, এবং আরেকজন দেবেন্দ্র রাজ অঙ্কুর, তিনিও আমার শিক্ষক, ন্যাশনাল স্কুল অফ ড্রামার পরে ডিরেক্টর হয়েছিলেন। তিনি স্টোরি টেলিং একটা থিয়েটার ফর্ম, কথন কথ কথামালার মতো একটা গল্পকে জাস্ট কিছু নাট্যরূপ না দিয়ে ওর ভেতর থেকে একটা নাট্য রূপান্তর ঘটানো। সেইটা মণি মুখোপাধ্যায়ের একটা গল্প ছিল দখল, সেইটা করেছিলাম। দুটোতেই প্রধান চরিত্র অভিনয় করেছিলাম। এবং আন্ধাযুগ দেখতে এসেছিলেন তৃপ্তি মিত্র, সেটা আমার মনে পড়ে সে দিনটার কথা। আমার জীবনের একটা বড় দিন, কেননা আমি একটা কলোনি থেকে গেছি
অত বড় একটা সংগঠন, থিয়েটারে এত বড় একটা পটভূমি, এত বড় প্রেক্ষিত, এত বড় ঐতিহ্য, সেইখানে গিয়ে একটা কাজ করতে শুরু করেছি, আমার মনের কাজ, প্রাণের কাজ, অন্তরের কাজ। সেইটা আমাকে খুব আলোড়ন দিয়েছিল ভেতরটায়। অনেকটা ছটফট করছিলাম, আর অনেক কিছু করতে হবে, অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক বিনীত হতে হবে। কারণ থিয়েটার করতে গেলে বিনীত হতে হয়, বিনয়ী হতে হয়। শিল্পের কাজ করতে গেলে বিনয়ী হতে হয়। আহ খারাপ কথা বলতে নেই, খারাপ কাজ করতে নেই, ঝগড়া করতে নেই, উত্তেজিত হতে নেই। এইসব নানান শিক্ষা তো থিয়েটার থেকেই পাওয়া, এবং একই সঙ্গে থিয়েটার করে যাওয়া। এবং দীর্ঘদিন নান্দিকার করেছি, নান্দিকারের কাজ, নান্দিকারের সঙ্গে থেকেছি। কত মানুষের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, প্রশ্রয় পেয়েছি। তারপর একটা সময় নান্দিকা থেকে ছেড়ে চলে এসেছি, নান্দিপটে জয়েন করেছি, এবং এখনো পর্যন্ত নান্দিপটেই কাজ করে যাচ্ছি 1989-90 সাল থেকে। এবং তার সঙ্গে অন্যান্য নির্দেশকদের অধীনেও কাজ করছি। এটা নয় যে অন্য কোথাও কাজ করছি না, কিন্তু মূলত এই মুহূর্তে নান্দিপট, যেখানে আমার নান্দিকার ছেড়ে চলে আসার পর যে কাজটা, শুরুর কাজটা, সেটা নান্দিপটে, এবং এখনো পর্যন্ত সেটা চলছে। এই আর কি, এই যে এটা এই হচ্ছে যে আপনার প্রাথমিক। এই যে আপনার নাটকের অভিনয় যেটা শুরু হলো, হুম, শুধু অভিনয় নয়, যেটা আপনি বললেন যে সামগ্রিকভাবেই মঞ্চের সাথে যে জড়িয়ে পড়া, এবং হুম। সেখান থেকে যে আপনার প্রথম বড় কাজ হবে, তারপর এমন কোনো কাজ আপনার মনে পড়ছে এই মুহূর্তে যেটার কথা আপনাকে বলতেই হবে, যেটার কথা বললে আপনার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগবে, এবং যে কথাটা আমাদের সকলের জানা উচিত, যে কাজটার কথা আমাদের সকলের জানা উচিত, এমন কোনো একটি কাজ? সেই কাজটাই যেটা আমি বললাম, আন্ধাযুগ, রতন থিয়ামের সঙ্গে যে কাজটা, সেই কাজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়েছিল এই কারণে। এক হচ্ছে, অত বড় একটা নাটক, আমি কোনদিন প্রধান ভূমিকায় অভিনয় করিনি ওর অত বড় নাটকে। একটু এবং ছোট্ট করে যদি গল্পটা, খুব ছোট্ট করে যদি একটু গল্পটা বলেন, কেন বলছি, মহাভারতে, কেননা আমাদের অনেক দর্শক বন্ধুরা আছেন, তারা হয়তো হ্যাঁ, নামটুকু শুনলেন, একটু ছোট্ট করে যদি গল্পটা বলেন। এটা এটা হচ্ছে অশ্বত্থমার যে গল্পটা, অশ্বত্থমার যে গল্পটা, সেই গল্পটাকে নিয়েই এটা করা। এবং তিনি প্রথমেই লিখছেন যে, বিচিত্র এ যুদ্ধে নাহি কারো জয়, উভয় পক্ষেই শুধু ক্ষয় আর ক্ষয়। তা অশ্বত্থমার যে জ্বালা যন্ত্রণা, এবং তারপর তার যে একটা বড় নৃশংস কাণ্ড তিনি ঘটিয়েছিলেন, যারা আমাদের কি বলবো মহাকাব্য দুটো পড়া আছে, তাদের তাদের নিশ্চয়ই জানা আছে যে অশ্বত্থমার জ্বালা যন্ত্রণা যেমন ছিল, তিনি যে নৃশংস কাজও তিনি করেছিলেন। সেটাও অত্যন্ত কষ্টকর, বেদনার, তার পক্ষেও এবং সমাজের পক্ষেও। তা এই যে সংঘর্ষ, রক্তাক্ত, উভয় পক্ষ, কেউ জানে না, ভ্রাতৃহত্যা, উভয় পক্ষেই শুধু ক্ষয় আর ক্ষয়, এইটাই হচ্ছে মূল কথা। যেটা, এই দ্বন্দ্বে কারো কোনো লাভ হয় না, এই দ্বন্দ্বে ক্ষতি হয়, ক্ষয় হয়, এবং অশ্বত্থামা শেষ পর্যন্ত বিলাপে শেষ করে জীবনটাকে। সেইটা, এইটা দেখতে এসেছিলেন, বললাম যে তৃপ্তি মিত্র। তো তখন আমাদের নান্দিকারের সেক্রেটারি ছিলেন সুব্রত পাল। সুব্রত পালই তৃপ্তি মিত্রকে নিয়ে এসেছিলেন দেখাবার জন্য আমাদের আমন্ত্রণে। তো উনি অভিনয়টা দেখার পরে সাজঘরে এসেছিলেন। আমি তখন একেবারেই কম বয়সী, বুঝতেই পারছো, 82 সালে আমার বয়স কি বা ছিল। তখন উনি সুব্রত দাকে বলেছিলেন যে, সুব্রত, বিমলকে একটু দেখো। এইটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। মানে ওই রকম মাপের একজন মানুষ, সে আমার নাম করে। আর সুব্রত দা আমার খুব স্নেহ করতেন। সুব্রত দা সৌম্য মিত্র এবং তৃপ্তি মিত্র খুব কাছের মানুষ ছিলেন। সম্প্রতি চলে গেলেন আমাদের ছেড়ে কিছুদিন আগে। আহ সুব্রতার সঙ্গেও অনেক স্মৃতি আছে আমার। তা সেইটা আমাকে খুব নাড়া দিয়েছিল। নিশ্চয়ই কোথাও উনি অনুভব করেছিলেন যে আমি হয়তো সর্বাংশে থিয়েটারের মানুষ, মানে চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু করা সম্ভব। তার একটা ছবি আছে আমার কাছে, যেটা পরে কলকাতা কর্পোরেশনের, কলকাতা গ্যাজেট ওরা বার করে, কর্পোরেশন গ্যাজেট, সেখানে ছাপা হয়েছিল যে রতনদা আমাকে
মেকআপ করে দিচ্ছে, প্রধান অভিনেতাকে রতন দিয়া মেকআপ করে দিচ্ছেন, সেই ছবিটা সেই কলকাতা মিউনিসিপাল গেজেটটা আমার কাছে আছে। সেইটা এবং দুটো কথা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছিল, যে এক হচ্ছে রতন থিয়াম, মণিপুরি স্টাইলে আমি জীবনে কোনদিন অভিনয় করিনি, মণিপুরি থাংটা মার্শাল আর্ট শেখা, সেটা ওনার কাছ থেকে শিখেছি। সেইটা প্রয়োগ করা, বিশাল বড় বড় হেড গিয়ার মাথার মধ্যে অনেক ইয়ে চাপিয়ে, সেটা গায়ে কস্টিউম, তার এটা দেখবার মতো বিশাল মাপের কাজ। এবং তারপর মিত্র এবং অন্যান্যরা এসে যখন বললেন, তখন আমাকে আরো আমার ভেতরে খিদেটাকে আরো বাড়িয়ে দিলেন। আসলে বড় মাপের মানুষেরা হয়তো এরমই হয়, মানে স্নেহটা এত বেশি করেন যে পরে তৃপ্তি মিত্রের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখেছি সেটা। তৃপ্তি মিত্রের সঙ্গে আজকের দিনেও টেলিভিশনে, যখন দেখেন, হ্যাঁ, আজকের দিনেও যখন দেখেন যে কোথাও না কোথাও যেন একটা যুদ্ধকে জিইয়ে রাখার একটা প্রবণতা, হুম, কোথাও না কোথাও যেন সীমান্তে সংঘর্ষ তৈরি হলে সীমার মধ্যে থাকা মানুষেরা, সীমার মধ্যে থেকে যারা সীমান্তে থাকা মানুষদের অপারেট করেন, সীমার মধ্যে থেকে যারা সীমান্ত সুরক্ষিত রাখবার চেষ্টা করেন, তারা কোথাও যেন একটু আনন্দ পান, তারা কোথাও যেন একটু নিজেদের জায়গাটা শক্তপোক্ত করতে পারেন, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় বারে বারেই। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় আপনার? দেখো, মানুষ হিসেবে তুমি কি করবে এটা একান্ত তোমার নিজস্ব বিষয়। মানুষ হিসেবে গোটা মানব সমাজের এই মুহূর্তে যা চাহিদা, যা যন্ত্রণা, যা কষ্ট, যা দুঃখ, যা দুর্দশা, সেই নিয়ে আলোচনা করাটাই বোধহয় ভালো। শুধুমাত্র এপারে দাঁড়িয়ে থেকে নিরুদ্বেগে, নিশ্চুপ থেকে, শান্ত সমাহিত থেকে আমার নিজেরটা হয়ে যাচ্ছে, আমার তো আর কিছু গায়ে লাগছে না, অসুবিধে নেই কিছু, অতএব ওই কথা, ওই ভাবনা, আমি তার মধ্যে ঢুকবো কেন? আমাকে ঢুকতে হবে, আমাকে বুঝতে হবে। সীমান্তে গোলাগুলি চললে আমি এখানে নিশ্চিন্ত এটা ভেবে নেবার কোনো কারণ নেই। সীমান্তে যে পক্ষেরই জওয়ান মারা যাক, এটা মানবাত্মার অপমান আমার মনে হয়। কেন এই রক্তক্ষয়? অকারণ কেন? কি কারণ? বর্ডার টেরিটরি, এই তো সুপ্রিমেসি, এই তো, কে কার উপর সুপ্রিমেসি দেখাচ্ছে আমি জানি না। এটা যারা লড়েন মানে বর্ডারে, তাদের কথা কিছু কিছু শোনা যায়। আমার ছোট মামা বিএসএফ এ ছিলেন, আমি শুনেছি তার কথা। এই লে লাদাখের কথা এখন উঠছে না, আমি ছোট মামার কাছে বহুদিন বহু গল্প শুনেছি, রাজস্থানের গল্প, লে লাদাখের গল্প। কোর সিগন্যালে ছিলেন বলে সামনের দিকে থাকতে হতো। ফলে সবটাই জানি কি যন্ত্রণা নিয়ে তারা থাকেন। আর এরা আমাদেরকে সুরক্ষিত রাখেন। আসলে সত্যি সত্যি কি আমরা বাড়িতে সুরক্ষিত? একটু অঙ্কিত নিজেকে প্রশ্ন করে দেখো তো এই মুহূর্তে, যে সত্যি সত্যি কি আমরা সুরক্ষিত? বর্ডার সুরক্ষিত থাকলে কিন্তু নাগরিক সুরক্ষিত থাকে না। বর্ডারের সুরক্ষা অন্য দেশের আগ্রাসনকে ঠেকাবার জন্য, কিন্তু আমার নিজের দেশে, দেশের ভেতরে যে ক্ষুধার আগ্রাসন, যে অশিক্ষার আগ্রাসন, যে সংস্কারের আগ্রাসন, যে কুসংস্কারের আগ্রাসন, যে বিভেদের আগ্রাসন, যে জাতপাতের আগ্রাসন, যে ভেস্টেড পলিটিক্যাল ইন্টারেস্টের আগ্রাসন গোটা সমাজে চারদিকে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে তুমি কি সুরক্ষিত বলে মনে করো? না, আমি মনে করি না, সুরক্ষিত নাটকের নই। মঞ্চও নয়, না, না, থিয়েটারের মঞ্চটাও নয়। না, 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 তার কারণটা কি? তার কারণটা কি? থিয়েটার কি সমাজ বিবর্জিত কোনো বস্তু? সমাজ বিচ্ছিন্ন কোনো বস্তু? না, থিয়েটার সমাজ সম্পৃক্ত একটি বিষয়, সমাজ সম্পৃক্ত একটি শিল্প, যা সমাজের ভেতর থেকে ইভলভ করে, উঠে আসে। তাহলে সমাজের সমস্ত স্তরের বিষয়গুলোই কিন্তু থিয়েটারে ছুঁয়ে ছুঁয়ে যায়, যেতে বাধ্য। সেখানে রাজনীতিও থাকবে, থাকতে বাধ্য। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলতে পারবে যে আমি রাজনীতি ছাড়াই থিয়েটার করি? সে
অর্ধসত্য বলছে বা কোনো কোনো সময় অসত্য বলছে, সেটা রাজনীতি ছাড়া থিয়েটার হতে পারে না, সমাজনীতি ছাড়া থিয়েটার হতে পারে না, অর্থনীতি ছাড়া থিয়েটার হতে পারে না। অর্থাৎ যত সামাজিক বিষয়গুলো আছে তার সমগ্রতা নিয়েই থিয়েটারের বিষয়, অনেকটা তাছাড়া সময় হতে তো পারে। দেখেছেন, অনেকটা হ্যাঁ। সময় তো চোখের সামনে দেখেছেন, এবং হুম। অভিনয়ের মঞ্চে দাঁড়িয়ে দেখেছেন, আবার দর্শক আসনে বসেও দেখেছেন। তো এই যে দেখা, সময়কালে রাজনৈতিক পট পরিবর্তন অনেক হয়েছে দেশে, রাজ্যে। কোথাও কি এই দেখার নজরে পরিবর্তন হয়ে গেছে, নাকি যা দেখছিলেন সেই ছবিতে পরিবর্তন এসেছে? না, পরিবর্তন তো আহ, স্বাভাবিক, একরকম তো থাকবে না। না, মানে পরিবর্তন তো অনেকে চেয়েছিলেন। সেই যে হ্যাঁ। পরিবর্তন, চেয়ে নিয়ে আসা যে পরিবর্তন, এবং হুম। তার আগে যে পরিবর্তন আপনি বলছিলেন একটা সময় লুকিয়ে থেকে আন্ডারগ্রাউন্ড থেকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে করা যে পরিবর্তন, এবং হুম। পরবর্তীতে মানুষের চেয়ে নিয়ে আসা যে পরিবর্তন, দুটো পরিবর্তনই তো আপনি দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, কিরকম তার মধ্য লেগেছে দিয়ে সেই গেছি, সময় দাঁড়িয়ে? সে তার দেখেছি, মধ্যে দিয়ে গেছেন তার জীবনে, মধ্যে গেছি। জীবনে জীবনে তার প্রভাব পড়েছে প্রতি প্রতি অবশ্যই, মুহূর্তে। তো অবশ্যই, সেই অবশ্যই। যে, সেই যে পরিবর্তনগুলো আপনার জীবনে এলো, আপনার জীবনেও তো এলো, হ্যাঁ। কিভাবে সেটাকে আপনি নিলেন, কিভাবে আপনি দেখলেন তাকে? আচ্ছা, এই যে বিগত সময়ের কথা তুমি বলছো অঙ্কিত, আমি বুঝতে পারছি। দেখো, উম, আগে যে সরকার ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার আসে, একটা সরকার চলে যায়, আবার একটা সরকার আসে, এভাবেই চলে। এটা গণতন্ত্রের নিয়ম। একটা সরকার থাকবে, একটা সরকার চলে যাবে, স্বাভাবিক। এই প্রক্রিয়াটাও স্বাভাবিক, আমি বিশ্বাসও করি তাতে। আমি তো বাগী নই, রেবেল নই। আমি তো বন্দুক নিয়ে এক্ষুনি রাস্তায় নেমে এই সরকারকে উচ্ছেদ করার লড়াইয়ে নামিনি। আমি গণতান্ত্রিক পদ্ধতিতে এগোচ্ছি। কিন্তু এই যে আমাদের এই দেশের, এই রাজ্যের যে সরকারটা বদল হলো, যে পরিবর্তন, কোট আনকোট পরিবর্তনের কথা তুমি বলছো, এবং যারা চেয়েছিলেন যে পরিবর্তনটা, আমি তাদের কাছে উল্টে প্রশ্ন করতে চাই। আপনারা তো চেয়েছিলেন, আপনারা তো অনেক প্রত্যাশা ছিল, আপনারা কি পেলেন? আমি অঙ্কিত পরিষ্কার তোমাকে বলছি, আমি এই পরিবর্তন চাইনি। আমি এই পরিবর্তনের বিরোধী ছিলাম। আমি যেটা ছিলাম সেটা স্পষ্টভাবে বলি, আমি বিগত বাম জমানার অনেক বিষয়ে কট্টর সমালোচক ছিলাম, সাংঘাতিক। আমি চেয়েছিলাম যে বাড়াবাড়িটা বন্ধ হোক, যেখানে যেখানে এক্সেসের কথা হচ্ছে, উঠছে, জনসাধারণের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ যে চাইছে না এগুলো, অন্যায়গুলো, সেগুলো সংশোধিত হোক। কিন্তু আমি চাইনি গোটা প্রক্রিয়ার একটা সরকারকে এইভাবে, এই রীতিতে উচ্ছেদ করা হোক। এখন তুমি বলতে পারো মানুষ তো ভোট দিয়েছে, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু মানুষকে প্রভাবিত করার দায় দায়িত্ব যারা নিয়েছিলেন, সমাজের উঁচু তলার মাথারা, কেষ্টবিষ্টুরা, রাজনীতিকরা, সাংস্কৃতিক পর্যায়ের লোকেরা, তারা কি একটু ভেবে দেখেছিলেন যে কি ভয়ঙ্কর আহ, পথে আমরা হাঁটছিলাম? আমি এখানে যদি একটু ভিন্ন কথা বলি, আপনি বোধহয় রাগ করবেন না। না। সমাজের নিচু তলার মানুষের যারা দায়িত্ব নিয়েছিলেন, সমাজের নিচু তলার মানুষের যারা দায়িত্ব নিয়েছিলেন, যারা বলেছিলেন আমরা গ্রামে গিয়ে গ্রামের মানুষদের নিয়ে নতুন করে কিছু করব, সমস্ত চিত্রটা নিচ থেকে বদলে যাবে, একটা সুন্দর নতুন পরিস্থিতি তৈরি হবে, নতুন সমাজ ব্যবস্থার প্রবর্তন হবে, তাদের কি কোনো দায় নেই? না, তারা দায় নেবেন কেন? তাদের দায় তো শেষ হয়ে গেছে। তারা শুধু সরকারটা পরিবর্তন করতে চেয়েছিলেন, সরকারটা পরিবর্তন হয়ে গেছে, ভালো কথা। সমাজটা, সমাজের যে এই চলমান প্রক্রিয়াগুলো, তার বিরুদ্ধে। আচ্ছা, আমি একটা সহজ কথা বলি। যদি কোনো সরকার কোনো অন্যায় করে, তার বিরুদ্ধে বলার অধিকার আমার আছে। বেশ, 34 বছরে বাম জমানায় অনেক অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, এবং অবশেষে সরকারটা সরে গেছে। গত 10 বছরে যে যে অন্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলেছিলেন, সেই সেই অন্যায় কিন্তু এখনো ঘটে চলেছে। তার বিরুদ্ধে আপনাদের কোনো কণ্ঠ
আমি শুনতে পাই না। তার বিরুদ্ধে সোচ্চার নয় কেন আপনারা? যদি সেটা অন্যায় হয়ে থাকে, তাহলে এখন গত 10 বছর ধরে যা ঘটে চলেছে সেটাও অন্যায়, তার বিরুদ্ধে বলা উচিত। তা নাহলে আপনারা কি সংস্কৃতির লোক, কি মুক্তমনা এইসব বলেছিলেন তো এক সময়, কিন্তু সেটা তো পালন করছেন না, কেউ করছেন না। বরং দু একজন বৃহত্তর ক্ষেত্রে সারা দেশব্যাপী কি সেই মুক্তমনা মানুষদের উপরই আঘাত নেমে আসছে না? কোনোভাবে সবচেয়ে কি বেশি কোন রকম মুক্ত চর্চা করবার পরিসর থাকছে? ধীরে ধীরে তো সংকুচিত হচ্ছে, তা কি পাচ্ছে বলবেন না। আপনি? তারা বুঝতে পারেনি, তারা ভেবেছিল বোধহয় এখানে একটা সরকার বসিয়ে ব্যবস্থা করে দিলাম, আচ্ছা ঠিক আছে। গোটা দেশ তো এখন বুঝতে পারছে, গোটা দেশ যেভাবে মুক্ত মনাদের, উদার মনস্ক মানুষদের যেভাবে শেষ করে দিচ্ছে, একটার পর একটা ঘটনা ভেতরটা আমি বেশ আমাদের। কয়েকটা আমি বেশ কয়েকটা ইস্যু নিয়ে আপনার কাছে আসব। প্রথমত, সমাজের এগিয়ে থাকা মানুষ যাদেরকে আমরা চিনি সমাজের বিবেক হিসেবে, তারা একের পর এক ইস্যুতে কথা বলছেন এবং কোথাও জেলের ভেতর অথবা কোথাও যেন কোনো না কোনোভাবে নির্বাসিত হচ্ছেন, মিডিয়া দ্বারা, মানুষ দ্বারা, সরকার দ্বারা, বিভিন্ন রকম ভাবে। হুম। কিভাবে দেখছেন আপনি? আচ্ছা অঙ্কিত, একটা কথা বলো তো, গৌরী লঙ্কেশ কেন নিহত হবে? কেন? কেন বারবারা রাওকে ওইরকম একটা মাপের মানুষ, মানে যারা জানেন তারা জানেন, কেন দাভোলকার কেন হবে, কেন পানেসর হবে, কেন রহিলা বেউত হয় আমাদের দেশে, কেন জেএনইউতে এরকম অসভ্যতা হয়, কেন ঐশীর মাথা ফাটে? কজন সাংস্কৃতিক কর্মীকে আমাদের এখানে যারা পরিবর্তন করে চিৎকার করেছিলেন, কজন সাংস্কৃতিক কর্মী পথে নেমেছেন ঐশীর জন্য, দাভোলকারের জন্য, রোহিত ভেমুলার জন্য, গৌরী লঙ্কেশের জন্য? আপনি ছাড় পাবেন না। আপনি ভেবেছেন হয়তো নিশ্চিন্ত, যেটা বলছেন না তুমি, আমি নিরাপদ নিশ্চিন্তে বসে থাকবো, ছাড় পাবেন না। অত সোজা নয়। দুদিন বাদে আপনার ঘাড়েও এসে পড়বে হাতটা, দেখতে পাবেন আপনিও কিন্তু অন্তরালে চলে গেছেন। এখনো সচেতন হন। এটা একটা সরকারকে সরিয়ে আরেকটা সরকার প্রতিষ্ঠার লড়াই নয়, এটা মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে লড়াই। সরকার আজকে আসছে, কালকে যাবে, পরশু যাবে, সরকারের চরিত্রই তাই। শাসকদের চরিত্র কি হয় আমরা জানি। তা আপনারা তো মুক্ত চিন্তার মানুষ, স্বাধীন চিন্তার মানুষ, আপনারা তো মানুষকে পথ দেখাবেন। কিন্তু আমরা এমন একটা পথ দেখালেন যে পথের শেষে এত বড় গাড্ডা ছিল, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারেনি, না, ভারতবর্ষের কিন্তু মানুষ বুঝতে পথটা পারেনি। পথটা আবার গোলক ধাঁধার মতো হয়ে যাচ্ছে তো। মানুষ যে পরিবর্তনের কথা ভেবে ভোট দিলেন, যাদের সরালেন, আজকে আবার কোথাও না কোথাও বলছেন যে দরকারে পাই সরকারে চাই, তাহলে তো আবার তাদের কাছে ফিরে আসার মতো দেখো কি আপনি আমি, গোলক ধাঁধা হিসেবে দেখবেন, নাকি এটাকেই মুক্তির পথ হিসেবে দেখবেন? না না, মুক্তির পথ কিন্তু মানুষের সরকার। আমি একটা কথা কোট আনকোট বলছি, মানুষের সরকার। মানুষের সরকার বলতে অনেক বড় মাপের কথা বলছি। আমি যে দর্শনে বিশ্বাস করি সেই দর্শন এখনো পর্যন্ত মানুষের সরকারেই বিশ্বাস করে। আমি যে দর্শনে বিশ্বাস করি সেই দর্শনের মানুষগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তারা কিন্তু মানুষের পাশেই আছে, থাকতে চায়। এবং সারা পশ্চিমবঙ্গ, যদি, আমার একটা ঘোরার অভিজ্ঞতা আছে, তোমার আছে কিনা আমি জানি না, এই সময়কালে, করোনার সময়কালে, আমফান সময়কালে তুমি দেখতে পাচ্ছ কারা আসলে আছে। হ্যাঁ, অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, অস্বীকার করছি না। আমি আমি তো বলছি আমি সবচেয়ে কট্টর সমালোচক ছিলাম, কিন্তু আমি এই পরিবর্তন চাইনি। আমি জোর গলায় বলি, এখনো বলি। আমার অফিসে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর তর্ক করতাম যে এটা ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, পরে বুঝতে পারবি, না এদের সরাতেই হবে, এদের উদ্ধত্ত বেড়ে গেছে। ঠিক আছে, বুঝলাম, তা কাকে সরালাম আর কাকে আনলাম এখন বুঝতে পারছি তো। এবং এবং শেষ কথাটা একটা বলা দরকারও,
যে মিথ্যের উপরে এই পরিবর্তনটা হলো, সেটা কিন্তু খুব কষ্টের। সব অভিযোগগুলো সত্যি নয়, সব অভিযোগগুলো সত্যি নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি কট্টর সমালোচক হয়েও বলছি, যদি তাই হতো তাহলে সেগুলো জনসমক্ষে আসছে না কেন? যে সিঙ্গুর নিয়ে এত কথা বলা হলো, সে অবস্থা তুমি যাও করে দিন, দেখতে পাবে যাওয়ার পথে কি অবস্থা। সিঙ্গুর ঘুরে এসো, গ্রামগুলো ঘুরে এসো, বুঝতে পারবে। সর্ষে বীজ ছড়িয়ে ধান উঠছে, এই তো অবস্থা আমাদের। লোকে সেটা খাচ্ছেও, অদ্ভুত। নন্দীগ্রাম, হলদি নদী, আমি কিছুদিন আগে ঘুরে এলাম। হেরিয়া, খেজুরি, কাঁথি অঞ্চল, নন্দীগ্রাম অঞ্চল। তার এই মিথ্যাচারটা কেন? হলদি নদীর জল শিশুর চেরা রক্তে লাল হয়ে গেছিল, লাশ ভেসে যাচ্ছিল। অনেক মানুষ, ও জ্ঞানীগুণী মানুষ বলেছেন এসব কথা। রিপোর্টটা বার করছেন না কেন? কোথায় সেই মানুষগুলো? লিস্ট কোথায়? নাম কোথায়? একটা গ্রাম থেকে যদি কয়েকশো মানুষ উধাও হয়ে যায়, তাদের নামের একটা তালিকা থাকতে, বাড়ি বাড়িতে ঘুরে খোঁজ করো নন্দীগ্রাম অঞ্চলে। আর আমি তো নিজে গেছি সেই সময়ে। এরা কি বলবেন, এরা কাদের সঙ্গে দেখা করতে যেতেন, আমি নিজে যাইনি। ওইসব বলে আমাকে লাভ নেই। ওরাও যেখানে যেতেন আমিও সেখানে যেতাম, ওরাও যাদের সঙ্গে কথা বলতেন আমিও তাদের সঙ্গে গিয়ে কথা বলতাম। এমন নয় তাদের সঙ্গে আমার বাক্যালাপ ছিল না, যোগাযোগ ছিল না। আমি এখনো বলছি যে ওই কারণে কিন্তু এই সরকারটাকে সরিয়ে দেওয়া যথেষ্ট উচিত কাজ হয়নি। যদি তারা মনে করেন যথেষ্ট উচিত কাজ হয়েছে, তাহলে বুঝতেই পারছেন এখন আপনারা কি অবস্থায় আছেন। যে সরকার এসছে ভাববেন না আপনাদের খুব সম্মান করে, কিচ্ছু কেয়ার করে না আপনাদের। আপনাদের কথা কোনো দাম নেই, কোনো মূল্য নেই, আপনাদের ব্যবহার করেছে। আর আপনারা আগের সরকারকে ব্যবহার করেছেন, দুটোই সত্যি। তাতে আমায় যে যা মনে করে করুক, কি আসে যায়। আমি জীবনে কারো কোনো সরকারের প্রত্যাশা করিনি কিছু, কারোর থেকে না। আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করবো না। 47-এ দেশ স্বাধীন হলো অথবা ভাগ হলো, যাই হোক, সেই সময়তে দাঁড়িয়ে একটা শক্তি সম্পূর্ণরূপে মানচিত্র থেকে বলা যায় তারা প্রায় জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হলেন। একটা জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক সরকার গঠিত হলো। অর্থাৎ প্রথমে বলা হলো যে একটা হিন্দুদের দেশ তৈরি হচ্ছে, কিন্তু পরবর্তীতে সংবিধান তৈরি হবার পর যখন রাষ্ট্র যাত্রা শুরু করলো হাঁটি হাঁটি পা পা করে, তখন দেখা গেল যে সেটা যাত্রা করছে একটা জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দেশের দিকে। অনেকটা সময় গেল মাঝখানে, আজকে আবার আমরা দেখছি সেই জাতির ভিত্তিতে দেশ, সেই সাম্প্রদায়িকতা, সেই মানুষগুলো যাদেরকে মানুষ সেই সময় সরিয়ে দিয়েছিল তারা ফিরে আসছেন। এবং ভোটের ভিত্তিতে যখন তারা ফিরে এসেছেন তখন তারা ভেবে নিচ্ছেন যে এবারে আমাদের সব জায়গায় ফিরে আসতে হবে। সেলুলার জেলের ফলক পরিবর্তন হয়ে যাচ্ছে, নামগুলো কেটে দেওয়া হচ্ছে। কেমন লাগছে আপনার? লজ্জা, চরম লজ্জার। সেলুলার জেলে কারা ছিলেন জানে? তাদের ইতিহাস সম্পর্কে আজকে যারা এসব করছেন তাদের কোনো জ্ঞান গম্যি আছে, কোনো বোধ আছে? আমার তো মনে হয় না। স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? আমার তো মনে হয় না। কি অমানসিক পরিশ্রম করে তারা ভারতবর্ষের জন্য জীবন বাজি রেখেছিলেন। সেলুলার জেল কেন গিয়েছিলেন, কেন কারান্দোলনে তাদের থাকতে হয়েছিল, এই ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা, আসলে আর কিচ্ছু না। একটা ধর্মীয় ইতিহাস থাকবে একটাই, আর কোনো ভিন্ন কিছু থাকবে না, সেটারই প্রতিষ্ঠা করতে হবে, তার বাইরে কিছু নয়। এরা গণেশ ঘোষ সম্পর্কে কি জানবে, কেন জানবে? অনন্ত সিংহ সম্পর্কে কি জানবে? মার্শাদা সম্পর্কে কি জানবে? জানার দরকার নেই তো। সাভারকার সম্পর্কে জানলেই হবে, গোলওয়ালকার সম্পর্কে জানলেই হবে, ব্যাস, আর কিছু চাই। ভগৎ সেটাও সিং সেটাও সম্পর্কে সেটাও
সেটাও হোয়াটসঅ্যাপ থেকে জানা, সেটাও যে খুব হ্যাঁ, নিখুঁত জানা নয়, সে সেই তো জন্যই বটেই। তো মানতে পারা যায়, সঠিকভাবে জানলে তো মানা যেত সে না। তো সে তো বটেই, সে তো বটে। আচ্ছা, এই যে ভগৎ সিং সম্পর্কে কথাবার্তা হয়, ভগৎ সিং নিয়ে কতজন চর্চা করেন? ওই কম বয়সী একটি ছেলে চলে গেল, কজন চর্চা করেন? তা এখন তো এদের নিয়ে একটু চর্চা হচ্ছে খানিকটা, এতদিন তো হয়ইনি চর্চা। ওই ফিল্ম যখন হয়েছেন, ফিল্ম নিয়ে খুব মাতামাতি হচ্ছে ভগৎ সিং এর, কিন্তু তার সম্পর্কে জানা, তার সঙ্গে বাঙালি কয়েকজন ছিলেন, তাদের সম্পর্কে জানা, এটা জানতে আচ্ছা, হবে। আচ্ছা, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি হুম, সবসময় 130 কোটি ভারতবাসীর হয়েই কথা বলেন, এবং যখন তিনি প্রধানমন্ত্রী তখন তিনি আমারও আপনারও। অবশ্যই। আপনার নামের শেষে চক্রবর্তী লেখা রয়েছে, আমরা ধরে নিতে পারি যে আপনি একজন হিন্দু। হুম। এখন রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, তাহলে তো আপনার খুশি হবার কথা আমাদের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী। আপনি কতটা খুশি? আমার কাছে রাম মন্দিরটা কোনো ইস্যু নাকি? আমার কাছে রাম মন্দিরটা কোনো ইস্যু? আমার কাছে ইস্যু কি? মানুষের খাদ্য, বাস, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যের ব্যবস্থা, পানীয় জল, সেচ, রাস্তা, অর্থনীতি, এগুলো। কেন, কেন রাম, প্রধানমন্ত্রী সাহেব যে বললেন আমরা স্বনির্ভর হয়ে উঠছি, আত্মনির্ভর হয়ে উঠছি? হ্যাঁ, আমি তো আত্মনির্ভর হয়েই বলছি। আপনি এমন কথা কথা বলেন, আমি আত্মনির্ভর মানুষ হিসেবে বলছি। আমি প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতায় বিশ্বাস করি না। যদি এতটাই আত্মনির্ভর হয়, জিডিপি কি অবস্থা এখন, আমাদের অর্থনীতি কি অবস্থা, এটা তো কেন, দু বোঝা উচিত। অঙ্কে তো গেছে, দু অঙ্কে তো আ- গেছে, মাইনাস আছে আগে, কিন্তু দু অঙ্কে তো আ- গেছে। সে তো বটে, সবই মাইনাস, আমরা সবটা পেছন দিকে চলছি। পেছন দিকে আমাদের অগ্রগতি সাংঘাতিক, সাংঘাতিক। আর এক্ষুনি রাম মন্দির প্রতিষ্ঠা করলে ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভারতবর্ষের সার্বিক না, অর্থনীতি। একটা সমস্যার কিন্তু সমাধান হয়েছে, বাবরি মসজিদের সমস্যার জন্য যারা জেলে গিয়েছিলেন, যাদের বিরুদ্ধে বিচার চলছিল, তারা কিন্তু বেকসুর খালাস। অবশ্যই। দোষী কারা? গাঁইতি, শাবল, হাতুড়ি, এদেরকে ধরে চালান করুক আন্দামানে, ওই সেলুলার জেলে, কালাপানি হোক তাদের। তাছাড়া তো আর কে দায়ী? কেউ দায়ী নয়। এক, আমাদের ন্যায়ালয় বলছেন, যে বিচারপতিরা বলছেন, এক সময় যে এই কাজটা খুব অন্যায় হয়েছিল, অনৈতিক হয়েছিল, এবং তারা বলছেন যে কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই, ফলে সকলে বেকসুর খালাস। মানে কেন আমি জানি না। এটা আবার একটা কিছু বললে তখন রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা ইত্যাদি কথা বলে দেওয়া হবে। তারাই বলেছিলেন যে কাজটা অন্যায় হয়েছে, গভীর অন্যায় হয়েছে। আনন্দ পট্টবর্ধনের একটি তথ্যচিত্র আছে, নিশ্চয়ই তুমি দেখেছো বা দেখবার সুযোগ হলে দেখে নিও, রামের নামে। সেটা 91-এ তৈরি হয়েছিল। সব কিন্তু বলে গেছিল যে কি হতে পারে ভবিষ্যতে, কর সেবকরা এবং কোথা দিয়ে সেখানে যাচ্ছেন। সেখানে কিন্তু স্বীকারোক্তি পর্যন্ত রয়েছে, যিনি গিয়ে হ্যাঁ, মূর্তি রেখে এসেছিলেন তার কথাও আছে। সব আছে, সব আছে। অথচ সেই মানুষগুলো সেই তথ্যচিত্র, সেগুলো কি কোনো তথ্যই নয়? না, আসলে আসলে মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে বিভাজন না ঘটাতে পারলে এই সরকার কিছুতেই ক্ষমতায় থাকতে পারবে না। এটা একেবারেই বাস্তব। এবং তারই ফলে ভারতবর্ষের একটা অদ্ভুত প্রকৃতি আছে। ভারতবর্ষকে বলা হয় না যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মহান আমরা ঠিকই, কিন্তু যখন সময় হয় সেই মহত্বটা আমরা প্রদর্শন করি না। অর্থাৎ এই যে জাত নিয়ে কত মানুষ তো কত কথা লিখে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন। এর থেকে বড় কথা কে লিখবে জাত সম্পর্কে? তা আমরা সে কথাও মানলাম না। নজরুল লিখে গেছেন, আমরা সে কথাও মানলাম না। কয়েকজন রাষ্ট্র নেতা, তাও এমন কোনো বড় মাপের নয়, তারা এখন ধর্মটাকে ব্যবহার করার চেষ্টা করছেন, বহুকাল ধরে চেষ্টা করে আসছেন। এখন একটু সুবিধে হয়েছে, মানে মুসলমানরাই নাকি আমাদের ভারতবর্ষের অগ্রগতির বিরোধী, এটা যদি বলে দেয়া হয় তাহলে আর সহজ কথা তো। তারাই নাকি আমাদের দুর্দশার কারণ। এইরকম হাস্যকর কথা, অন্যায় কথা,
অবিবেচকের মতো কথা রাজনীতিকরা তো বলছেন, এবং আমাদের ভেতরেও কিন্তু অল্প অল্প করে ঢুকিয়ে দিয়েছেন, এটা কিন্তু মিথ্যে নয়। তাদের যে এই যে অগ্রগতিটা, এর পেছনে তো আমরাও খানিকটা দায়ী, সাধারণ মানুষও খানিকটা দায়ী। তো আমাদের দেশে সেই শিক্ষার অগ্রগতি ঘটেনি, ভেতরে চেতনার অগ্রগতি ঘটেনি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দায়িত্ব ছিল এই বিপদ সম্পর্কে সচেতন হওয়া, আরো বেশি করে সচেতন হওয়া। তাদের উচিত ছিল মানুষের কাছে বলা, ধর্মান্ধতা নয়, এই বিভেদ, এই রাজনীতি নয়, আরো সোচ্চারে বলা। সেটা আমরা ততটা করে উঠতে হয়তো পারিনি, এবং তারই ফলে এই জায়গাটা নিয়ে নিয়েছেন তারা, এই সুযোগটা গ্রহণ করেছেন। এটা আজকে থেকে শুরু করেননি, 1921 সাল থেকে শুরু লক করেছে। হ্যাঁ, আজকে লকডাউন নয়। দেশব্যাপী হ্যাঁ, সমস্ত লকডাউন। কিছু, লকডাউন দেশব্যাপী সমস্ত কিছু বন্ধ। আপনার কাছে আমি যেতে পারবো না, আপনি আমাদের এখানে আসতে পারবেন না, সমস্ত কিছু বন্ধ। সারা ভারতবর্ষের সবচাইতে বড় শক্তিশালী যে যোগাযোগ ব্যবস্থা, জিও টেলিফোনের চাইতেও মানুষের সবচাইতে বেশি দরকারি যে যোগাযোগ ব্যবস্থা, সেই রেল বন্ধ। বন্ধ, বন্ধ। ভারতবর্ষের ইতিহাসে কখনো কোনো বন্ধ, কোনো কর্মনাশা বন্ধ ভারতের রেল নেটওয়ার্ক এতদিনের জন্য বন্ধ রাখতে পারেনি, যা সরকার বাহাদুর রেখেছেন, রাখা সম্ভব হয়েছে। এবং কোনো রকম কোনো আনন্দ তাই নিয়ে কথা বলছেন না। যারা সবসময় বন্ধের কর্মনাশা দিকটি দেখতে পান, তারা আজকের এই রাষ্ট্রব্যাপী বন্ধের কোনো রকম কর্মনাশা দিক দেখতে পাচ্ছেন না। যাই হোক, এখন আনন্দে আছেন এমতো তারা, পরিস্থিতিতে, তারা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এমতো অবস্থায় একের পর এক বিল কিন্তু পাশ হয়ে যাচ্ছে, একের পর এক আইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো লক নেই, কেউ ডাউন নন। সকলে খুব তাড়াতাড়ি চূড়ান্ত আনুগত্য প্রদর্শন করছেন ভারতের গণতন্ত্রের প্রতি নাকি তাদের প্রভুদের প্রতি, সেটা সময় বলবে। দেখা যাচ্ছে গণতান্ত্রিক উপায়ে, তথাকথিত গণতান্ত্রিক উপায়ে, গণতন্ত্রের যে মন্দির, যেখানে প্রবেশের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী মাথা নিচু করে আভূমি প্রণাম করে ঢুকেছিলেন, সেইখানে বসে তিনি সারা ভারতের মানুষের মঙ্গলের জন্য একের পর এক কাজ এই লকডাউনের মধ্যেও করে যাচ্ছেন। সেটা সেটা এই আমাদের দেশের যে জাতীয় পাখি, তাকে দানা খাওয়ানো থেকে শুরু করে একের পর এক আইন বানানো, সমস্তটাই। তো কৃষি বিল তৈরি হলো, দেশব্যাপী কিন্তু কৃষকদের প্রতিরোধ, শ্রম আইনে ব্যাপক পরিবর্তন আসলো, ভীষণ চাপের মুখে অনেক রাজ্য কিন্তু তা আমলে আনতে পারলো না, আবার অনেক রাজ্য এই লকডাউনের সুযোগে ধীরে ধীরে তা আমলে আনতে শুরু করেছে। এই যে এত কিছু হচ্ছে লকডাউনকে হাতিয়ার করে, আবার কিছুদিন আগে বেশ কিছু ঘটনা একের পর এক আমাদের রাম রাজ্যে ঘটে চলেছে, যার ফলে মহিলাদের উপর মূলত নির্যাতন, দলিতদের উপর নির্যাতন, তার ফলে কিন্তু মিডিয়া ব্যস্ত। তার আগে ছিল ব্যস্ত একজন প্রখ্যাত অভিনেতার মৃত্যু রহস্য নিয়ে, পরবর্তীতে তা মাদক রহস্যে পরিণত হয়, বর্তমানে তা পরিণত হয়েছে রাম রাজ্যে অত্যাচারের ঘটনায়। সব মিলিয়ে কোথাও কি কৃষকদের উপর নির্যাতন, কৃষি বিলের নামে কৃষকদের উপর নির্যাতন, শ্রম বিলের নামে শ্রমিকদের অধিকার হরণ, সেগুলো চাপা পড়ে যাচ্ছে? কি বলবেন আপনি? আসলে আমাদের ভারতবর্ষে এখন অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো খুব জরুরি সমস্যা যেগুলো অ্যাড্রেস করা উচিত। সেগুলো থেকে মুখ সরিয়ে রাখার জন্য, মানুষের দৃষ্টিটাকে সরিয়ে রাখার জন্য কিন্তু এই পুরো লন্ডভন্ড ব্যাপার, এটা প্যান্ডেমিক আমার মনে হচ্ছে না, প্ল্যান্ডেমিক রাদার, একেবারে পরিকল্পনা করে কিন্তু এসব করা হচ্ছে। এবং আমি কিন্তু প্রথম কয়েকদিন বুঝতে পারতাম না যে এটা এই ধরনের কি ব্যাপারটা চলছে। তারপর যখন দেখলাম এটা বেসরকারীকরণ, ওটা ওই আইনটা তাড়াতাড়ি পাশ করে দাও না, এবং শেষ পর্যন্ত যে কৃষি বিল, কৃষকদের সর্বনাশ করবার জন্য যে বিলটা চলে এলো, রাজ্যসভাতেও পাশ হয়ে গেল, সেটা আইনে পরিণত হতে চলেছে, তখন বোঝা গেল যে একটা প্যান্ডেমিকের আড়ালে একটা সরকার মানুষের সঙ্গে কতটা প্রতারণা করতে পারে, কতটা সাংঘাতিক ভাবে প্রতারণা করতে পারে, এবং পাল্টে দেবে
খুব দ্রুত তো সবকিছু পাল্টে যাচ্ছে, আবার একটা কিছু কিছু সামনে নিয়ে চলে আসবে, তখন এটা সরে আসবে। সুশান্ত সিং রাজপুত নিয়ে চলে এলো, আহ, আহ, প্রিয়াঙ্কাকে নিয়ে চলে এলো, কঙ্গনা রাওয়াতকে নিয়ে চলে এলো, রিয়া চক্রবর্তীকে নিয়ে চলে এলো। দেখো, এরা কিন্তু আমাদের সাধারণ জীবনে কোনো প্রভাব ফেলে না, সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলে না, তাদেরকে বারবার সামনে নিয়ে আসছে। আর তার পাশ থেকে দেখা যাচ্ছে, শিয়ালদা স্টেশনটা দেখে এসো গিয়ে, বুঝতে পারবে কি অবস্থা। স্টেশন বিক্রি হয়ে যাবে, বনাঞ্চল বিক্রি হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ জল বিক্রি হয়ে যাচ্ছে, এই সবগুলো ঘটবে, বিমানবন্দর বিক্রি হয়ে যাচ্ছে। না, ভূগর্ভস্থ জল তো অনেকদিন ধরেই বিক্রি হচ্ছে। আমার দেশের মাটির তলার জল আমাকে খেতে হয় কিনলের কাছ থেকে কিনে, তাতে তো এক্স্যাক্টলি, সেটা অনেক দিন থেকেই চলছে। তাই বলছি হয়ে যাচ্ছে তো। এবং যখনই হচ্ছে তখন একটার পর একটা এমন ঘটনা সামনে দাঁড় করাচ্ছে, এই আগামী কদিন দেখবে চলবে, সমস্ত কিছু থেকে মুখ সরিয়ে নেবার জন্য। এই যে উত্তরপ্রদেশের ঘটনাটা, হাথরাস, হাথরাস নিয়ে গোটা ভারতবর্ষ তো ফেটে পড়া উচিত এখন। কিন্তু আমার মোদির উপর খুব ভরসা আছে, সাংঘাতিক বুদ্ধিমান লোক, খুব ভরসা আছে, ভরসা করি। এমন একটা বিষয় সামনে নিয়ে আসবে যাতে হাথরাসের ঘটনাটা চাপা পড়ে যায়। আমাদের এখানেও তাই, পশ্চিমবঙ্গেও তাই, এমন এমন ঘটনা ঘটে। কামদুনির সময় ঘটলো, তারপর দেখবে পাল্টে গেল, কাটোয়ার সময় ঘটলো, একটা পাল্টে গেল, অন্য একটা বিষয় চলে এলো। একবার প্যারালাল চলছে, শুধু আহ, রাষ্ট্র বলো না, রাজ্যে কম চলছে না। এটা অনেকে খুব সরিয়ে নেয় কথাটা, খুব অদ্ভুত ভাবে পাশ কাটিয়ে যায়। তুমিও সেরকম কাটাবার চেষ্টা করছো, আমি সরাসরি বলবো, রাজ্য এবং রাষ্ট্র দুটো ক্ষেত্রেই সমান। তারা এর কথা বলছেন না কেন? যখন এই যে তুমি লকডাউনে কথা বললে, 7,500 টাকা করে সীতারাম ইয়েচুরি, আমি সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিরোধী দল এসব বলছি না, একজন মানুষ আমি শুনতে পেলাম, দেখতে পেলাম, মানে আমার কাছে এলো যে তিনি বলছেন যে সাধারণ মানুষের যারা জীবিকাহীন হয়ে পড়েছেন, যাদের ইনকাম ট্যাক্স দেয় না, তাদের 7,500 টাকা করে দেয়া হোক। অন্যায়টা কি বলেছেন? কোন অন্যায় কথা বলেছেন এটা? না, অন্যায় কথা নয়। তা তাকে সাপোর্ট করা উচিত ছিল তো আমাদের রাজ্যের, বলা উচিত ছিল তো, এক এক হয়ে তো নামা উচিত ছিল। কোথায় সেই আন্দোলন? কোথায় কৃষকদের পাশে থাকাবার কথা? কোথায়? নেই তো। শুধু ওই কেন্দ্রটাকে দোষ দিও না, আমরাও কম দোষী নই, আমরাও কিন্তু এই কাজগুলো করেছি, আমরাও কিন্তু বলে দিয়েছি ও মাওবাদী কিছু একটা প্রতিবাদ করতে গেলে, আমরা কিন্তু ইউএপিএ তে ঢুকিয়ে দিয়েছি, আমরা কিন্তু বিভিন্ন ধারা দিয়ে জেলে পুড়ে দিয়েছি। ওই যে বলছিলাম না, যে পরিবর্তনের কথা তুমি বলছিলে, প্যারালাল চলছে তো দুটো সরকার একই রকম। এই যে চার্জশিটে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত এদের নাম ঢোকানো হলো, আমাদের রাজ্যের কোন রাজনৈতিক দল, বিরোধী পক্ষ, তারা তো ঠিক আছে, সরকারে যারা আছেন সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে কোথায় বিরোধিতা করেছেন? কোথায় একটা নোট দেখতে পাইনি তো, নোট অফ ডিসেন্ট, এটা অন্যায় হচ্ছে, ওরা সীতারাম ইয়েচুরি বলে। আমি তো বলবো যে যদি এই রাজ্যের সরকার পক্ষের যে দল আছেন তাদের কারো ক্ষেত্রে যদি চার্জশিটটা দেওয়া হতো, আমি প্রতিবাদ করতাম, অবশ্যই করতাম, কিন্তু তাদের কিছু কথা নেই, রা নেই। শোনো, এই হাতরাস ঘটবে, আমাদের দেশের দলিতদের, আমাদের দেশের নিচু বর্ণের মানুষদের কি দুর্দশা, গোটা ভারত ঘুরে দেখো, গ্রামগুলোকে যাও, তাহলে বুঝতে পারবে কি ভয়ঙ্কর অবস্থায় আছে। উচ্চ বর্ণের শাসন চলছে, যেটা অনেকদিন ধরে চলছিল, এটা আরো চলবে। ধর্মের ভিত্তিতে যে দেশ চলে, ধর্মের ভিত্তিতে যে গণতন্ত্রের হত্যা হয়, ধর্মের ভিত্তিতে যে গরিব মানুষগুলো, যে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, গরিব মানুষ এট দ্য এন্ড অফ দ্য ডে, তারা মুসলিম কি কি খ্রিস্টান, সেটা তাদের পরিচয়, মানুষ হিসেবে দেখবো না, এটা সরকারের কাজটা কি? এটা দেখতে চাইছেন না, তারা দেখবেন না, তার এজেন্ডা একটাই, যে করেই হোক, যে করেই হোক
হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে হবে। মানে কালকে এখন সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছেই তো, ঠিক আছে, তাহলে কালকে ঘোষণা করে দিক যে ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র, তাহলেই তো হয়ে যায়, সমস্যা মিটে যায়। চলো, আর কেউ কোনো কথা বলতে পারবে না, যা বলবো আমরা বলবো, অহিন্দুরা কেউ কথা বলতে পারবে না। ওরে বাবা, আমাদের ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ দলিত, নিম্ন বর্ণের, তাদের সংখ্যাই বেশি। তাদেরকে আমি কি হিন্দু বলবো সকলকে? আচ্ছা, সাঁওতাল, ওরাও, মুন্ডা, এরা কি হিন্দু? তাদের দেবী কি? মা রাংবুরু। তাদেরকে কোন পর্যায়ে নিয়ে চলে আসবো আমরা? এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি বলেন না, ইউনিটি ইন প্লুরালিটি আমার মনে হয় বলা উচিত। ডাইভার্সিটি তো আছেই আমাদের, প্লুরালিটিতে আমরা আমাদের ডাইভার্সিটি দেখতে হবে। সেখানে একদল লোক হয়তো, চক্রবর্তীরা হয়তো কোনো জায়গায় সংখ্যায় বেশি, আবার ওরা বা মুন্ডারা তো এক জায়গায় সংখ্যায় বেশি। কিভাবে এটাকে আমি দেখবো, কিভাবে ব্যালেন্স করব? এই প্লুরালিটির মধ্যেই কিন্তু আমি একটা বৈচিত্র্য খুঁজে নেওয়ার চেষ্টা করব, কিন্তু না, তার উল্টোটা হচ্ছে উচ্চবর্ণ নিম্নবর্ণ। তুমি জানো তো যে চক্রবর্তীও কিন্তু ব্রাহ্মণদের মধ্যে উচ্চবর্ণ নয়। আমাদের বলে না ভট্টাচ বামুন, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এরা নাকি উচ্চ বর্ণের ব্রাহ্মণ। আরে আমি চক্রবর্তী, কিন্তু আমি নিম্ন বর্ণের ব্রাহ্মণ, আমার খুব একটা দর নেই। তা আমাদের মধ্যেও বিভাজন আছে, এই উচ্চ বর্ণের মধ্যে বিভাজন আছে। আমি বেনারস টেনারস গিয়ে দেখেছি, বিন্ধ্যাচলে গিয়ে দেখেছি যে কারা, তাদের মধ্যেও স্টেটাসের তফাৎ আছে। তো এই সেখানে ধর্ম সেখানে নিয়ে আবার যদি একটা ধর্মীয় সেখানে আবার একটা ধর্মীয় কাহিনী চলে আসে, কে মুখ থেকে বেরিয়ে মুখোপাধ্যায় হয়েছেন, কে কোথা থেকে এক্স্যাক্টলি, এসে কি হয়েছেন, হ্যাঁ, এইসব মুখ আলোচনা থেকে চলে বেরোলে আসে। সে অবশ্যই। এবং বললাম তো, যত রকম সংস্কার আছে, এবং মানুষ কি হয়, মানুষের ভেতরে একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে। মানুষ যখন অসহায় হয়ে যায় না, অশক্ত হয়ে যায় না, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, তখন সে নানা কিছু আশ্রয় চায়। ধর্মটা এমন একটা আশ্রয়। এই হয়তো আমাকে যিশু আমার পরিত্রাণ করবেন, অথবা আমার ঈশ্বর আমায় পরিত্রাণ করবেন, ভগবান আমায় ভালো রাখবেন, আল্লাহ আমায় সুখে রাখবেন, আল্লাহর কাছে আমি সমর্পিত পান। মানে পিঠে চাবুক পড়েই যাচ্ছে, তবু বলছে ওটা হয়তো ভগবান আমাকে এই করেই পাঠিয়েছেন, তাই জন্যই চাবুক খেতে হচ্ছে। মানুষ যবে থেকে এটা বুঝবে যে ওই চাবুকটা পাল্টা দিতে হয়, সেটাও ভগবানই বলবে না তোমায়। হলে পাল্টায় না, না হলে না, পাল্টায় না না। হলে পাল্টায় না, না হলে পাল্টায় না। ওই পাল্টা দিতে হয় যখন, তখনও সেটা তোমার ভগবানই তোমায় বলছে, এটা মনে রেখো। এটা যদি বুঝতে পারো, তারপরে অত্যাচার, এই ভগবানের নামে প্রচন্ড অত্যাচার হয় চারদিকে। ভারতবর্ষে ধর্মের নামে যা অত্যাচার হয়, সেটা সব ধর্মের ক্ষেত্রে, খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে হয়, হয় না? এমনকি মুসলিমদের মধ্যেও তো দুরকম ধর্ম আছে, ধর্মাচরণ করে তারা। তাদের মধ্যে সাংঘাতিক রক্তক্ষয়ী সংগ্রাম চলে বালুচিস্তানে, সিন্ধে, খবর খবর পাই, দেখায়, বলে। কেন হয়? নিজেদের মধ্যেই তো হয়। তার মানে ধর্মটা আসলে সলিউশন নয়। মানুষের মুক্তি কিন্তু মানুষের একটি নির্দিষ্ট দর্শনে, সেই দর্শনের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড করতে হবে, এবং সেই দর্শনকে ভরসা রেখে, বিশ্বাস রেখে আমাদের এগোতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ভারতবর্ষের এই মুহূর্তে যা চেহারা, তোমার কি মনে হয় অঙ্কিত, আমরা খুব নিশ্চিন্তে নিরাপদে কাটাতে পারবো? কখনোই আগামী না। দিন, এর জন্য আগামী এর জন্য দিনগুলো কি টিভিতে ভয়ঙ্কর! এর জন্য তো টিভিতে নজর রাখবার দরকার নেই, আমি বাজারে যাই তো রোজ, তাহলেই তো দেখতে এ- পাই। আগামী দিন তো দূরের কথা, আমি খাবো পড়বো বেঁচে থাকবো তবে তো আগামী দিন দেখতে পাবো। আমি এখন যদি আমি অত যদি দূর বলি নাও যাই। হুম। এখন আমি যদি বলি যে গত 10 বছরে এই সময় আলুর কত দাম হয়েছিল, এটা একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হোক। না না, রাম মন্দির হয়ে গেছে। হ্যাঁ, 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 রাম মন্দির হয়ে গেছে, 40 টাকা আলু হয়ে গেছে, কেউ কিছু বলার নেই।
আচ্ছা, আমাদের রাজ্যের সরকারের কিছু বলার নেই? তাদের তো শুনি টাস্ক ফোর্স অমুক তমুক, মূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি করার আইনটাই তো জন্য আর লোক থাকছে আছে। না, আইনটাই তো আর থাকছে এক্স্যাক্টলি। না। তাহলে তারা সেই আইনকে সমর্থন করছেন, তার মানে তাহলে সমর্থন যদি করেন তাহলে তো ভয়ঙ্কর। যদি সেই সেই নিশ্চুপ সেই থাক, একই দিকে সকলের যাত্রা হচ্ছে। নিশ্চুপ থাকাটাও কিন্তু সম্মতি জ্ঞাপন করাই হয়। আমি তো লাগাতার আন্দোলন করব, বামফ্রন্টকে উৎখাত করার জন্য যে আন্দোলনটা করেছিলেন যে মানুষেরা, আমি তো তাদের কাছে আবেদন করব যে আলুর দাম 40 টাকা, পটল 80 টাকা, পেঁয়াজ 60 টাকা, সাধারণ মানুষের কাছে পয়সা নেই, 2 কোটি চাকরি চলে গেছে, কৃষকদের ঋণের বোঝা, মাঠে চাষ করার মতো পয়সা নেই, সহায়ক মূল্য পাবেন না তারা, সব চলে যাবে ফোড়েদের হাতে, এখন যাবে আদানি আম্বানিদের হাতে। তাহলে আপনারা কি করছেন? এর বদল চাইবেন না? এর পরিবর্তন চাইবেন না? চাওয়া তো উচিত। আমি একজন সংস্কৃতির লোক হিসেবে আমি তো চাই। দেখো, আমি সত্যি কথা বলবো অঙ্কিত, আমি কিন্তু কোনো দলীয়, প্রত্যক্ষ দলীয় রাজনীতির লোক নই। স্পষ্ট বলছি, প্রত্যক্ষ দলীয় রাজনীতির লোক নই। কিন্তু আমি, আমার রাজনৈতিক দর্শন নেই, আমার রাজনৈতিক মতামত নেই, আমার রাজনৈতিক ভাবনা নেই, এটাই বলি কি করে? তাহলে আমি থিয়েটার করব কি করে? আমি সংস্কৃতি কাজ করব কি করে? আমি সামাজিক মানুষ থাকবো কি করে? তাহলে আমাকে বলতেই হবে এর বিরুদ্ধে কথা। তুমি মানুষ মারবে, তুমি ধর্ষণ করবে, তুমি আগুনে জ্বালিয়ে দেবে, সে হাতরাসি হোক আর কামদুনিতেই হোক, আর বা কাটোয়াতেই হোক, বা সুইজেটের ক্ষেত্রেই হোক, আমাকে তো প্রতিবাদ করতেই হবে, আমাকে তো বলতেই হবে। আমি নিশ্চুপ থাকতে পারি সেখানে? এটা প্রত্যক্ষ দলীয় রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সামাজিক মানুষ হিসেবে কথা দায়বদ্ধতা আছে। আর গালের রং টং মেখে মঞ্চে দাঁড়াবো, বড় বড় কথা বলবো থিয়েটারের, টেলিভিশনে যাব, বড় বড় অভিনয় করব, লোকে আমায় আদর করবে, ফিল্ম করব। তা যখনই আসল কথা বলবার সময় আসবে, যখন একেবারে সরাসরি ডিরেক্টলি কথা বলবার সময় আসবে, তখন আমি বলবো ওটা আমার কাজ নয়। আমি তো থিয়েটার করি, ওটা আমার কাজ নয়। এই দ্বিচারিতা আর কতদিন অভিনয়ও তো চলবে? থিয়েটার, অভিনয় থিয়েটারে তো সে কথা তারা বলতে পারছেন না বোধহয় আর সেভাবে। বলবেন না, বলতে পারছেন না, না বলবেন না, বললে পাছে তাদের অসুবিধে হয়ে যায়, অসুবিধে হয়ে যাবে তাদের। দেখি না, বলুক না, আমরা বলবো, আমরা অবশ্যই বলবো, বলার চেষ্টাও করছি। আমি তো বলি, আমার আমার ঠিক আছে, দেখা যাবে। আমি তোমার সঙ্গে ডিফার করতেই পারি, একটা গণতন্ত্রে ডিফার করতে পারবো না? সব বিষয়ে একমত হবে? সংসারে হয়? হয় না। সংখ্যাগরিষ্ঠের বিচারে একটি সরকার প্রতিষ্ঠা হয়। তাহলে সংখ্যাগরিষ্ঠের বিচারে সরকার প্রতিষ্ঠা হলো যখন, সেই তারপরে সেই গরিষ্ঠতার মধ্যেও তো অনেক কথা আছে, কত শতাংশ ভোট নিয়ে কেউ গরিষ্ঠ, সেটাও তো একটা প্রশ্নের জায়গা। সে তো আছেই, সে তো আছেই। কেন্দ্রীয় সরকার কত শতাংশ ভোট পেয়ে এখন সরকার চালায়, সেটা দেখতে হবে তো। আর এই গরিষ্ঠতার মধ্যে যারা আপনাকে ভোট দেয়নি তারাও তো আছে এখন, সরকার যখন সেটাই তো গঠন বললাম, হয়ে যায়। সেটাই তো বললাম, 130 কোটির মধ্যে আপনিও পড়েন, আপনার মতামতটা কি, সে কথাই তখন জানতে চাইছিলাম। এবং তখন তো যারা সংখ্যা লঘিষ্ঠ, তাদের মতামতকে খানিকটা গুরুত্ব দেওয়া উচিত, শোনা উচিত তাদের কথা, তারা কি বলছেন একটু শুনি। সেই স্পেসটাও নেই অঙ্কিত। সবচেয়ে ভয়ঙ্কর লাগছে এইখানে আমার, সংস্কৃতির একজন মানুষ হিসেবে, অতি সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাট্যজন হিসেবে আমার কাছে এটা ভয়ঙ্কর লাগছে যে মানুষের কোনো স্পেস নেই কথা বলার। এই যে প্যান্ডেমিক হলো, একটা নন কমিউনিকেশন ঘটিয়ে দিল, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কেউ আর বাড়ি যাচ্ছে না, সরাসরি আমি একসঙ্গে কথা বলতে পারবো না। এই প্যান্ডেমিকে ছোঁয়াচে তোমার সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ সবাইকে ঘরে ঢুকিয়ে দাও, এই ঠেলতে 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 ঘরে ঢুকিয়ে প্ল্যান মাফিক, কোনো পরিকল্পনা ছাড়াই লকডাউন করে
পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করে 4 ঘন্টা সময় দিয়ে লকডাউন চালিয়ে দিল, মানুষগুলোকে বিপদগ্রস্ত করলো, মারা গেল, কয়েকশো কিলোমিটার তারা হাঁটলো, জীবিকাহীন, উপার্জনহীন, খাদ্যহীন। অতএব মানুষগুলোকে আর কথা বলতে দিও না, তারা ওই নিয়ে থাকুক। এবং একটার পর একটা এয়ারপোর্ট বেচো, রেল লাইন বেচো, রেলপথ বেচো, অমুক বেচো, এই বেচুয়া। আমি খালি বেচতে ব্যস্ত। এই কতদিন এই বেচা চলবে আমি জানি না। মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি বুঝতে না চান যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, উপস্থিত হয়েছি, আর সবচেয়ে ভয়ঙ্কর এই ধর্মান্ধতা, এই বিদ্বেষ, এই দুক্ষেত্রে আমি মৌলবাদকে ঘৃণা করি। আমি দুই মৌলবাদকে ঘৃণা করি, যে কোনো মৌলবাদকে আমি ঘৃণা করি। আমি হিন্দু মৌলবাদকেও ঘৃণা করি, মুসলিম মৌলবাদকেও ঘৃণা করি, এবং অন্য ধর্মের যদি কোনো মৌলবাদী এরকম আগ্রাসন হয় আমি তাকেও ঘৃণা করব। ধর্ম তা শেখায় না, ধর্ম তা বলেও না। আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতো এটা তৈরি করে নিয়েছেন। কেন? সরকার গঠন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে পুঁজি। এই যে পুঁজি বলবো, সঙ্গে সঙ্গে বলবে এ বেটা সিপিএম এর লোক, নয় সিপিআই এর লোক, নয় নকশাল। পুঁজি শুনলে এরা ঘাবড়ে যায়। কেন ঘাবড়ায় ভাই? ওইখান থেকে তো ধরবে সব কথা। তুমি পুঁজি নিয়ন্ত্রণ করবে, আর কেউ কিছু বললেই বলবে এ বেটা সিপিএম, এ বেটা নকশাল। কেন? আমাকে যদি তাতে দাগা মেরেও দেয় আমি তাই, যা যা বলিস তাই। কিন্তু পুঁজির বিরুদ্ধে আমাকে বলতেই হবে। পুঁজি কার কাছে হস্তগত হচ্ছে, কার কাছে জমা হচ্ছে, সাধারণ মানুষকে বলতে হবে না সেটা? রাজনৈতিক দলের কাজ তো তাই। যে আনোয়ার আমার বন্ধু, সে মুসলিম হতে পারে, আমি এক কারখানায় কাজ করি, একই মেশিনের হাত দিই, একই উৎপাদন করি, বেতন একই সঙ্গে পাই, তুমিও যা পাও আনোয়ার আর আমি বিমল তাই একই পাই। অথচ দেখো মুনাফাটা চলে যাচ্ছে কত, কত পুঁজি সঞ্চিত হচ্ছে। আনোয়ার আর চক্রবর্তী একসঙ্গে যদি এই চিৎকারটা শুরু করি তাহলে তো সমস্যা। অতএব আনোয়াররা হচ্ছে দেশের পক্ষে ক্ষতিকর, তাদের থেকে চক্রবর্তী দূরে থাকো। তুমি তো উচ্চ জাত, তুমি কেন আনোয়ারের সঙ্গে মিশবে? ওরে আনোয়ারের কোন জাত আছে নাকি? তার কি আসে যায়? আমার বন্ধু আনোয়ার, তাই নামটা বললাম। কি আসে যায় তার? অঙ্কিত একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগ্নেয়গিরির মধ্যে বসে আছি আমরা। ফুজিয়ামা এর বিস্ফোরণ কি ঘটবে আমি জানি না। ভয়ঙ্কর একটা পরিবেশ সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে। আমি বারবার একটা কথা জুড়ে দিচ্ছি বলে হয়তো অনেকের অস্বস্তি হতে পারে। গোটা ভারতবর্ষের অবস্থা যেমন, পশ্চিমবঙ্গ কিন্তু তার ব্যতিক্রম নয়। তার কারণ হচ্ছে ভারতবর্ষের একটি যুক্তরাষ্ট্রের কাঠামোর মধ্যে অঙ্গরাজ্য, চারদিকটাও কিন্তু খুব ভালো নয়। মাস্তান, লুটেরা, গুন্ডা, সিন্ডিকেট রাজ, মারামারি, নিজেদের মধ্যে খেই এর মধ্যে চলে গেছে তো সব। রাজনীতির কথা আলোচনা সুস্থভাবে কজন করছে? রাজনৈতিক তর্ক বিতর্ক হতেই পারে, হোক, ভালো তো, সেটা স্বাগত সবসময়, হোক না সুস্থ একদম শেষ রাজনীতি। মুহূর্তে, হ্যাঁ, একদম শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো, একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে কি ভূমিকা নেবেন আজকের এই সমাজে? দেখো, নাট্য ব্যক্তিত্ব কথাটা বলাটা খুব সহজ নয়। নাট্য ব্যক্তিত্ব হতে গেলে যে যোগ্যতা লাগে, আমার সেই যোগ্যতা আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তবে দীর্ঘদিন সৎভাবে থিয়েটার করে আসছি, এইটুকু আমি বলতে পারি। আমার ভেতরে ওই সংস্কৃতি চর্চাটা রয়েছে এখনো নিরবচ্ছিন্ন। আমার কাজ হচ্ছে আমার নান্দনিকতা যা আছে আমার ভেতরে, আমার বোধ যেটা আছে, তার একটা শিল্পিত রূপ দিয়ে আমাকে এই সময় ঠিক এই মুহূর্তের কথা, আমি আগামী দিনের কথা বলতে পারবো না,
এই মুহূর্তে আমার যে কথাটা বলতে হবেই সেটা হচ্ছে বিভেদটা দূর করো সমাজ থেকে, তার বিরুদ্ধে লড়ে যাও। জাতপাত এই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাও। এই হিন্দু মুসলিম এর যে রাজনীতিটা চলছে, থিয়েটারের মানুষ হিসেবে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা থিয়েটারের মানুষের আশু কর্তব্য। আর একই সঙ্গে ভেতরের সূক্ষ্ম খেলাগুলোকেও দেখাও। অর্থাৎ কেন্দ্রে তুমি আছো আছো, আমি রাজ্যে আছি, আমি শান্তিতে থাকি। হ্যাঁ, তুমি মাঝে মাঝে আমাকে একটু খোঁচাবে, আমি একটু চিৎকার করব, তারপরে ঠিক আছে একসঙ্গে বসে কথা বলে নেবো ওখানে, হ্যাঁ পরেরটা দেখে দেওয়া যাবে। না, এটা করলে চলবে না। সামগ্রিকভাবেই এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে, দুটো ক্ষেত্রেই বলতে হবে, দুটো তরফের ক্ষেত্রেই। আমার কাজটা এখন সেটাই হবে, কারণ এর থেকে বড় বিপদ কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে আর নেই। একই সঙ্গে যেমন রাজনৈতিক দলগুলো অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে রাস্তায় লড়ে যাবে, এটা যেমন সত্য, সেটা তাদের কাজ। থিয়েটারের মানুষ হিসেবে, এবং রাজনীতি বিবর্জিত তো নয় থিয়েটার, প্রথমেই বললাম, তাহলে আমার কাজ হবে এই যে ধর্মীয় বিভাজন, ধর্মীয় মেরুকরণ, এবং সেটা থেকে ফায়দা লোটা, এবং ছোট ছোট জায়গায় বিভিন্ন রাজ্যে নিজেদের ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করা, তলায় তলায় খেলে যাওয়া, এই খেলাধুলাটা বন্ধ করতে হবে। মানুষের কাছে এই খেলাধুলার স্বরূপটা উন্মোচন করতে হবে। থিয়েটারের কাজ হবে এখন তাই। কিভাবে কেউ যদি করবেন এই ক্ষুধিত মানুষকে, এই ক্ষুধিত মানুষকে, এই কর্মহারা মানুষকে, এই বিভাজিত মানুষকে কিভাবে থিয়েটার মুখো করবেন আপনি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবো। ভিয়েতনামে যুদ্ধ হয়েছিল 24 বছর ধরে, 23-24 বছর ধরে। ট্রেঞ্চের ভেতরে রোজ গান টান হতো কেন? মানুষগুলো তো সব যুদ্ধে ছিল। তো একটা সময় এসে তারা থিয়েটার করতো, গান গাইতো, নাচতো। সংস্কৃতি পারে ওই লড়াইটার সঙ্গে যুক্ত হতে। কে বলেছে তোমাকে? আমি কি একা নাকি? শোনো, কলকাতার থিয়েটারের মানুষরাই শুধু থিয়েটারের লোক নয়, হাজার হাজার থিয়েটারের মানুষ আছে ভারতবর্ষে, উচ্চ মানের, উচ্চ মাপের, উচ্চ মেধার, উচ্চ মননের, এবং পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গেও আছে, আমি বিশ্বাস করি। এমনকি আমি এটাও বিশ্বাস করি, আমি যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি তার বিপ্রতীপে, তার উল্টো দিকে সরকার পক্ষে যারা আছেন তাদের মধ্যেও কিন্তু ওই সংস্কৃতির চর্চা, মেধা, মননের লোক আছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন গাইয়ে আছেন। তাদেরকেও অনুরোধ করব, একটু ভাবুন এই মুহূর্তে ভারতবর্ষের কি অবস্থা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কি অবস্থা। আসলে আপনিও ছাড় পাবেন না তো, আপনাকেও, হ্যাঁ অবশ্যই সেটা শিল্পিত হতে হবে, নান্দনিক সুসময় মণ্ডিত হতে হবে আমার থিয়েটারকে। এবং একই সঙ্গে কিন্তু আমাকে এই কথাটাও বলতে হবে, যা যা আলোচনা হলো, আমার শিক্ষা, স্বাস্থ্য, আচ্ছা এত সবজি মান্ডি হচ্ছে কেন, এত আমাদের কমিউনিটি কিচেন হচ্ছে কেন, এ কথাটা আমি থিয়েটারের মাধ্যমে বলবো না? এটা বললেই দোষ হয়ে যাবে? কেন করতে হয়? কেন অসহায় লোকগুলো লাইন দিয়ে খাবার নিয়ে যায়? কার কাজ ছিল? সরকারের। কোন সরকার? কেন্দ্র এবং রাজ্য উভয়ের। দুটো কথাই একসঙ্গে বলতে হবে, আলাদা করে না, আমি বিচ্ছিন্ন করো না। কেন্দ্র চাইছে বিচ্ছিন্নতা একরকম ভাবে, ধর্মীয় মেরুকরণ, আর এখানেও যেন সেই বিচ্ছিন্নতা না তৈরি হয়। সহজ কথাটা সহজ করেই বলতে হবে, বলতে শিখতে হবে, জানতে হবে। আমার সরকার পক্ষের লোক, বিরোধী পক্ষের লোক এইভাবে ভাবলে হবে না। সংকটকালে ওইটা দেখতে নেই। সংকটটা গোটা সমাজের, সংকটটা গোটা ভারতবর্ষের মানুষের, এবং একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষের। অঙ্কিতের আলাদা করে নয়, আমার আলাদা করে নয়। সামগ্রিকভাবে যদি এই রাজনৈতিক চেতনা নিয়ে আমরা এগোতে পারি থিয়েটারের মানুষ হিসেবে, সংস্কৃতির মানুষ হিসেবে, তাহলে নিশ্চয়ই বোঝাতে পারবো। হ্যাঁ, অনেক সময় লাগবে হয়তো, তুমি হয়তো বলছো এক্ষুনি কোনো ম্যাজিক নেই তো আমার কাছে, কিন্তু এই ক্রমাগত এই কাজটা চালিয়ে যেতে হবে। সোভিয়েত রাশিয়ায় কি যখন বিপ্লবের কাজ হচ্ছিল তখন কি সংস্কৃতি কাজ বন্ধ ছিল? কে বলেছে? ইতিহাস ঘাঁটলে দেখা যাবে।
চীনে কি অপেরা বন্ধ থাকতো, গান বন্ধ থাকতো? না, লং মার্চের সময় গান হতো। মিলেমিশে যায় সবটাই। এই সময় সংস্কৃতির লোকেদের একটা দায় আছে, সে দায়টা অস্বীকার করলে চলবে না। এটা একে অভিযোগ করা, ওকে অভিযোগ করা, এটা নয়। স্বচ্ছভাবে দেখতে হবে, দৃষ্টিটা আরো পরিষ্কার করতে হবে, আগামী দিনের বিপদটাকে আন্দাজ করতে হবে অনেক বেশি করে, তবেই কিন্তু এই কাজটা করা যাবে। তাছাড়া করা যাবে না, তাছাড়া ধ্বংস অনিবার্য, অনিবার্য। এইটুকু আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ অনেকটা সময় ধরে আমরা কথা বললাম, খুব 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 ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে সাথে পেয়ে বিশেষভাবে গর্বিত আমরা অন্য টিভির পক্ষ থেকে। আজকে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট নাট্যকার এবং অভিনেতা বিমল চক্রবর্তী, তাকে ধন্যবাদ জানাই অন্য টিভির পক্ষ থেকে। ধন্যবাদ নমস্কার। সকলকে, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অযথা আতঙ্ক বা ভয় এটা মনের মধ্যে প্রবেশ করাবেন না। আর সঙ্গে সঙ্গে সচেতন থাকবেন একটাই কারণে, চারপাশটা কিন্তু আপনার পক্ষে সহায়ক নয়। এইটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সেই সমস্ত মানুষদের যারা এতক্ষণ দর্শক আসনে ছিলেন আমাদের সাথে। সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য টিভির আয়োজন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। সাথে থাকুন, দেখতে থাকুন অন্য টিভি। বিদায়, শুভরাত্রি।